সিদ্ধার্থ, প্লিজ গাড়িটা বের করো প্লিজ। গায়ের কুর্তিটা কোনো মতে চাপিয়ে পাগলের মতো রান্নাঘরে ঢুকলো তমালিকা। সিদ্ধার্থ অ্যাপ্রনটা সবেমাত্র গায়ে চাপিয়ে ব্রকলি আর বেবিকর্ন সাইজ করে কেটে রাখছে। হোস্টেলে থাকতে থাকতেই রান্নাতে পারদর্শী হয়ে উঠেছিল সিদ্ধার্থ। বলতে গেলে রান্নাটা ও ভালোবেসে করে। প্রথম যখন তমালিকা ওকে জিজ্ঞেস করেছিল তোমার ফেভারিট হবি কি, এর উত্তরে দিয়েছিল কুকিং। তমালিকার আবদারে আজ একটু ওর জন্য নুডলস আর গার্লিক চিকেন বানানোর প্রস্তুতি নিচ্ছে। তমালিকার হঠাৎ আগমনে অন্যমনস্ক হয়ে পড়ল সিদ্ধার্থ, আর এই সুযোগে হাতটা কেটে গেল। কিন্তু সিদ্ধার্থের সেদিকে হুঁশ নেই। পাগলের মতো লাগছে তমালিকাকে। কি হয়েছে তমা, এমন করছো কেন? প্লিজ গডসেক আগে এখানে বসো, মাথা ঠান্ডা করে বলো কি হয়েছে। সিদ্ধার্থ ওকে চেয়ারে বসাতে গেলে এক ঝটকা দিয়ে সরিয়ে দিল হাতটা। আমি তোমাকে গাড়ি বার করতে বলেছি আর তুমি বলছো শান্ত হয়ে বসতে। তোমার কি আমাকে পাগল মনে হচ্ছে সিদ্ধার্থ? কি বলছো তুমি তমা? সিদ্ধার্থ কিছুই বুঝতে পারছে না। ওকে নিয়ে কিছু, কিন্তু ও তো চেষ্টা করছে সম্পর্কটাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। যবে থেকে ওরা মন্দারমণি থেকে ঘুরে এসেছে তবে থেকে ওর মন সায় না দিলেও ও চেষ্টা করছে। সুস্থ স্বাভাবিক জীবনের প্রত্যাশা তো সিদ্ধার্থও করে, কিন্তু তমালিকা যেন আজ কোনো কিছুই বোঝার অবস্থায় নেই। ও, তুমি যেতে পারবে না তাই না? ঠিক আছে, আমি নিজেই চলে যাচ্ছি। গলা কাঁপছে তমালিকার। চেয়ার থেকে উঠে পা বাড়াতেই খপ করে তার হাতটা ধরল সিদ্ধার্থ। এক সেকেন্ড তমা, কখন বলেছি আমি তোমাকে নিয়ে যাব না? নিয়ে যাচ্ছি তো, প্লিজ গাড়ির চাবিটা আমাকে আনতে দাও। কোথায় যাব? গাড়িতে বসে তমালিকার সিট বেল্ট লাগিয়ে দিতে দিতে সিদ্ধার্থ জিজ্ঞেস করল। তমালিকা চুপ, চোখগুলো অসম্ভব পরিমাণে লাল হয়ে আছে, গাল বেয়ে ক্রমাগত জল গড়িয়ে পড়ছে। তমা, কি? প্লিজ একটু বলবে কি হয়েছে, আর গাড়িটা আমি কোন দিকে ঘোরাবো? তুমি আগে কান্না থামাও। তুমি জানো না আমার ভালো লাগে না কাঁদলে। এক্ষুনি তো বললে তোমার বাবা মা ঠিক আছে, ওদের কিছু হয়নি, তাহলে কি? আমি কোনো কিছু বলার মতো অবস্থায় নেই সিদ্ধার্থ। তুমি প্লিজ এই অ্যাড্রেসটাই নিয়ে চলো। তমালিকা ফোনে একটা অ্যাড্রেস দেখাতেই সিদ্ধার্থ গাড়ি স্টার্ট দিল। সামান্য ডান দিকে বাঁক নিয়ে সিদ্ধার্থের গাড়িটা এসে থামল। আর যাওয়ার জায়গা নেই। কলকাতা শহর থেকে বেশ খানিকটা ভেতর দিকে ওকে গাড়িটা নিয়ে আসতে হয়েছে। মোবাইলে লোকেশন অন করে নিয়েছিল ভাগ্যিস, হয়তো জায়গাটা এতটা ভেতর দিকে বুঝতেও পারতো না। আরে দাদা, গাড়িটা এগোনো যাবে না। সত্যি গাড়িটা তার সামনের দিকে এগোনো যাচ্ছে না। চারিদিকে লোকে লোকারণ্য, গোটা কয়েক কনস্টেবল দাঁড়িয়ে আছে। সিদ্ধার্থ বুঝতে পারছে না গাড়িটা কোথায় পার্ক করবে। একটু বলবেন গাড়িটা কোথায় পার্ক করা যাবে? একটা লোক এগিয়ে এসে সিদ্ধার্থকে পাশের গলিটা দেখাতেই গাড়িটা একটু ব্যাকে নিয়ে এসে পাশের গলিটা ধরল। খানিকটা এগোতেই সামনে একটা বড় মাঠ। মাঠের এক সাইডে গাড়িটা পার্ক করে পাশে তাকাতেই দেখলো তমালিকার জায়গাটা খালি। মানে কখন নামলো তমা? ওই ভিড়ে চেঁচামেচির মধ্যে ও বুঝতে পারেনি। গাড়িটা পার্ক করে আবারও ওই ভিড়ের মধ্যে ঢুকলো। কি হয়েছে এখানে? সামনাসামনি একজনকে জিজ্ঞেস করতে উত্তরটা এলো, অ্যাক্সিডেন্ট কেস। বলবেন না, এই তো মাস দুয়েক হলো এসে বাড়ি করেছে এখানে। স্বামী স্ত্রী দুজনে স্পট ডেড, শুধুমাত্র ভিটেতে এনেছে বডি দুটো। চেনা পরিচিত কেউ নেই। আমাদের পাড়ার ছেলেগুলোই তো যা করার করছে, যদিও পুলিশ আর বডি ছুতে দিচ্ছে না। পোস্টমর্টম হয়েছে কি না, কাছেই শ্মশান, তাই এবার বডিটা একটু নিয়ে এলো। স্বামী স্ত্রী আর মেয়ে। মেয়েটা একা হয়ে গেল দাদা। আজকে পর্যন্ত কাউকে দেখলাম না, শুনেছি নাকি কেউ নেই এদের। তবে একটু আগে একটা মহিলাকে হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখলাম, হবে হয়তো চেনা পরিচিত কেউ। সিদ্ধার্থে তখন মাথা কাজ করছে না। একজন মহিলা, তাহলে সেটা কি তমা? তমার তো তেমন কোনো আত্মীয় স্বজনের কথা জানা নেই ওর। কোনো ক্রমে বলল, দাদা মহিলাটা ছুটে গেল, সে কি একটা কমলা রঙের কুর্তি পরেছিল? তা তো দেখিনি। মহিলাটি
আর শোনার জন্য অপেক্ষা করেনি সিদ্ধান্ত। ভিড় ঠেলে কোনো মতে এগিয়ে গেল। সিদ্ধার্থ নিজের নামটা কানে আসতে ঘুরে তাকালো। সিদ্ধার্থের ঠিক পেছনে দাঁড়িয়ে তমালিকার বাবা। বাবা আপনারা? তমা কোথায়? সিদ্ধার্থের কথা শুনে তমালিকার বাবা আঙুল দেখালো সামনের দিকে। সিদ্ধার্থের পা দুটো যেন স্থির হয়ে গেছে। সাদা চাদরে মোড়া যমজ শরীর, ডেড বডি। মুহূর্তের জন্য আজ থেকে 20 বছর আগে নিজের মায়ের মৃত শরীরটার কথাই মনে পড়ল ওর। শরীরটা টলে উঠল। পা দুটো যেন এগোতে চাচ্ছে না। চারপাশে ঘিরে আছে সাদা পোশাকের পুলিশ। আর তমালিকা? সিদ্ধার্থ দেখতে পাচ্ছে তমালিকাকে। যে মেয়েটা একটু আগে পাগলের মতো কাঁদছিল, সে কাউকে একটা দুহাতে জাপটে ধরে সান্ত্বনা দিয়ে চলেছে। যাকে ধরে আছে তার মুখটা দেখতে পাচ্ছে না সিদ্ধার্থ। মাথার এক ঢাল চুল লুটাচ্ছে মেঝেতে। মেয়েটার থেকে কোনো কান্নার আওয়াজ পেল না। অদ্ভুত রকম শান্ত মেয়েটা। পা ফেলতেও ভয় করছে সিদ্ধার্থের। দেখতে তো বেশি বয়স মনে হচ্ছে না। তাহলে ওই মেয়েটার অবস্থাও কি ওর মতোই? গনগনে চুল্লির আগুনে দগ্ধ হচ্ছে দুটো মৃতদেহ। হয়তো কয়েক ঘন্টা আগেও মানুষগুলোর অস্তিত্ব ছিল, প্রাণ ছিল, কিন্তু এখন রয়ে গেছে শুধু একদলা ছাই। একটা থামে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সিদ্ধার্থ। ওর দীর্ঘ শরীরটা যেন নুইয়ে পড়ছে, তবুও শক্ত হয়ে দাঁড়ালো। মাথাটা ঘোরালো বাঁ দিকে। ওর থেকে হাত দূরে দাঁড়িয়ে আছে তমালিকা। এখন তমালিকার অবস্থা আগের মতো বিধ্বস্ত নয়। ওকে এখন নিজেকে সামলে নিতে হয়েছে। কারণ তমালিকার শরীরের সাথে লেপ্টে থাকা মেয়েটা নীরব দৃষ্টিতে চেয়ে আছে চুল্লির দিকে। মেয়েটার চোখে এক ফোঁটাও জল দেখেনি সিদ্ধার্থ। অদ্ভুত রকম শান্ত হয়ে গেছে। মেয়েটাকে যত দেখছে সিদ্ধার্থর মন ততই যেন উত্তাল, উন্মাদ হয়ে যাচ্ছে। তমালিকার কাঁধে মাথা রাখা মেয়েটা যে আনিয়া। 2 দিন পর দেখছে মেয়েটাকে সিদ্ধার্থ। আর দেখছে এমন বিধ্বস্ত অবস্থায়। তমালিকা নিজের নামটা শুনে সিদ্ধার্থের দিকে চাইল। ওকে নিয়ে যাও, এরপর আমি সামলে নেব। সিদ্ধার্থের কথায় সম্মতি প্রকাশ করে আনিয়াকে নিয়ে এগিয়ে গেল তমালিকা। এরপর কি ভাবলে? রাত প্রায় 8টা বাজতে যায়। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে একবার সময়টা দেখল সিদ্ধার্থ। আজ 4টে দিন কেটে গেছে তমালিকা আনিয়ার বাড়িতে আছে। সিদ্ধার্থ ক্লাস শেষে দেখা করতে এসেছে। আপাতত দুজনেই আনিয়াদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। আনিয়ার সাথে তমালিকার বাবা মা আছে। দুজনের আলোচনার একটাই বিষয়বস্তু, আনিয়া কোথায় থাকবে। প্রথম দিকে পুলিশ থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা মাথা ঘামালেও এখন একে একে সবাই কেটে পড়েছে। আজ 5টা দিন হলো তমালিকা অফিস ঘর সব বাদ দিয়ে আনিয়ার বাড়িতে পড়ে আছে। অদ্ভুত মায়া সৃষ্টি হয়েছে তমালিকার আনিয়ার ওপর। সিদ্ধার্থর প্রশ্নে বিরক্ত হলো তমালিকা। আমাদের সাথে নিয়ে যাব? বাবা মাকে বলি ওদের কাছে থাকুক মেয়েটা। তোমার কি মত? তুমি ওর জন্য যা ভালো বুঝবে। আমি তোমার এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করব না। বাবা মায়ের সাথে কথা বলেছ এই নিয়ে? বলার তো বেশি কিছু নেই। আমি জানি ওরা আমার কথায় না করবে না। আমি শুধু ভাবছি, দাদা বৌদি আনিয়া এতদিন হলেও এখানে এসেছে, বাবা মা এতদিন হলো জানে, আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করলো না। আচ্ছা তমা, তুমি কি এখন প্রবলেমগুলো সলভ করবে, না আবার নতুন নতুন প্রবলেমের কথা ভাববে? কিন্তু সিদ্ধার্থ, প্লিজ তমা, তোমার বাবা মা আমাকে পছন্দ করে না বিশেষ। এখন যদি তুমি এই নিয়ে প্রশ্ন করো আঙুলটা আমার দিকেই উঠবে। ওকে ফাইন, আমি কিছুই বলবো না। তমা, রাগ করো না, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। তুমি ভালো করেই জানো আমি ওনাদের চোখে কতটা খারাপ। দেখতে গেলে আমি চাঁদ হয়ে বামুনে হাত দিয়েছি। তোমাকে কতবার বলেছি কোনো কথা হবে না এই বিষয় নিয়ে। আমি তোমাকে ভালোবাসি সিদ্ধার্থ। এর আগে পরে আর কোনো কথা জানা নেই, বুঝেছ? বুঝেছি। এবার তো চলো। আনিয়া, খাবারটা খেয়ে নাও। আজ 2 দিন হয়ে গেছে আনিয়াকে তমালিকা ওদের বাড়িতে নিয়ে এসেছে।
তমালিকার বাবা মা রাখতে রাজি হয়নি। একদিক থেকে দেখলে ঠিকই আছে, তমালিকার বাবার শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। আনিয়া এখানে আসার পর থেকে 2 দিন কেটে গেছে, কিন্তু সেই যে মেয়েটা জড় পদার্থের মতো হয়ে গেছে, এখনো কোনো হুঁশ নেই, জ্ঞান নেই, পাথরের মতো বসে আছে শূন্য দৃষ্টিতে চেয়ে। আনিয়াকে তমালিকা কোনোভাবেই খাওয়াতে পারছে না। মেয়েটা যেন কোনো কথা শুনেও শুনতে পাচ্ছে না। সেই দুপুরবেলা কোনো প্রকার একটু ভাত খাইয়েছিল মেয়েটাকে। প্লিজ আনিয়া, এমন করো না, না খেলে এরপর কিন্তু তোমার শরীরটা খারাপ করবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো, সামনে তোমার কত কিছু আছে, ভেবে দেখেছো? এত বড় একটা লাইফ। কথাগুলো যেন বারবার রেকর্ডের মতো বলে যাচ্ছে তমালিকা, কিন্তু মেয়েটার কোনো হেলদোল নেই। এমনকি মেয়েটাকে সেদিন শুধুমাত্র একবারই কাঁদতে দেখেছিল, তারপর থেকে নিথর স্থির হয়ে বসে আছে। কোনোভাবে আনিয়ার মুখ থেকে একটুও খাবার তুলে দিতে পারছে না তমালিকা। নিজেকে যেন পাগল পাগল লাগছে ওর। এই রকম করলে তো মেয়েটার শরীর খারাপ হয়ে যাবে। বারবার আনিয়ার মুখের কাছে খাবারটা ধরল, শক্ত করে মুখটা চেপে বসে আছে আনিয়া। আনিয়া, এত অবাধ্য কেন তুমি? একটা গমগমে গলায় কেঁপে উঠল ঘরটা। একটা অপ্রত্যাশিত গলার আওয়াজে পেছন ফিরে চাইল তমালিকা। মানুষটাকে এখন এই মুহূর্তে এই ঘরটাতে কল্পনা করেনিও। বিস্মিত কণ্ঠে বলে উঠল, তুমি এখানে? আনিয়া, আনিয়া শেঠ, তোমার এই কথা না শোনাই আমার অপছন্দ। চুপচাপ খেয়ে নেবে। তমা তোমার জন্য এত কষ্ট করছে, আর সেখানে তুমি? সমস্ত কিছু শুধুমাত্র তোমার জন্য। তমা আজ কতদিন হলো অফিস পর্যন্ত যায়নি, আর সামনে তোমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না? ক্লাসগুলো কে করবে? আমি কিন্তু তোমার জন্য দ্বিতীয়বার পড়া বোঝাবো না। কথাগুলো শুনে আনিয়া কতটা পরিবর্তন হলো বোঝা গেল না, কিন্তু তমালিকা অবাক দৃষ্টিতে চাইল সিদ্ধার্থের দিকে। সিদ্ধার্থের নজরও তমালিকার দিকে পড়ল। সিদ্ধার্থ খুব ভালো করেই জানে তমালিকার থেকে কী প্রশ্ন আসতে পারে। তুমি কি আনিয়াকে চেনো সিদ্ধার্থ? তমা, একটু পরে কথা বলছি। ঈষৎ মাথা নাড়ালো তমালিকা। পরক্ষণে সিদ্ধার্থের চোখ আবার স্থির হলো আনিয়ার দিকে। মেয়েটা তখন ঠায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে জানলা দিয়ে বাইরের দিকে। আনিয়া বাবা মায়ের মৃত্যুর পর আজ 7টা দিন কেটে গেছে, কিন্তু কোনো হুঁশ নেই মেয়েটার। জড় পদার্থের মতো বসে আছে। বহুভাবে তমালিকা চেষ্টা করে যাচ্ছে ওকে খাওয়ানোর, কথা বলানোর, কিন্তু মেয়েটা সেই নির্বিকার দৃষ্টিতে চেয়ে আছে শুধু। আনিয়া, মিস আনিয়া শেঠ, আর ইউ হিয়ারিং মি? স্ট্যান্ড আপ। আনিয়া, ভয়ঙ্কর গলায় চিৎকার করে উঠল সিদ্ধার্থ। এমন চিৎকারে তমালিকাও হতবাক। আজ পর্যন্ত কোনো দিনও সিদ্ধার্থকে উঁচু গলায় কথা বলতে শোনেনি ও। সিদ্ধার্থ, কি করছো? মেয়েটা ভয় পাবে তো। পাক, আমার কিচ্ছু করার নেই, এভাবে চলতে পারে না তমা। ও আমারও রেসপন্সিবিলিটি। তুমি আজ কতদিন হলো অফিস যাচ্ছ না? আমি জানি ওর সঙ্গে যা হয়েছে তা ভয়ঙ্কর। আমিও এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তমা। 7টা দিন হয়ে গেল মেয়েটা কিচ্ছু দাঁতে কাটছে না ভালো করে। বাবা মা আমাদের কাছে সব সময় খুব কাছের হয়। মা যখন মারা যায় তমা, আমি আনিয়ার থেকে একটু ছোট। আনিয়াকে আগলে রাখার জন্য তুমি আছো। তুমি বিশ্বাস করো, সেদিন আমার কাছে কেউ ছিল না। সিদ্ধার্থ ব্যানার্জি চোখের জলটা মুছে দেওয়ার জন্য কেউ ছিল না তমা। নিজে লড়েছি নিজের সাথে। তোমার মনে প্রশ্ন আছে না, আমি কি করে চিনি মিস আনিয়া শেঠকে? আমার কলেজের স্টুডেন্ট আনিয়া। এভাবে দিনের পর দিন না খেয়ে থাকলে ও কিভাবে ঠিক থাকবে তুমি বলতে পারো? আমরাই বা কি জবাবদিহি করব? হয়তো হতেই পারে কেউ আমাদের কাছে জবাবদিহি চাইল না, কিন্তু তমা, আনিয়া আমাদের কাছে দায়িত্ব। সত্যি বলতে ওর থেকেও অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে অনেকে পড়ে, কিন্তু তারা উঠে দাঁড়ায়, লড়াই করে। তাই ওকে শুনতে হবে। আমার বলা প্রতিটা কথা ওকে শুনতে হবে। সিদ্ধার্থের বলা কথাগুলোর মধ্যে সত্যতা আছে, তাই একটাও কথা এর বিরুদ্ধে বলতে পারল না তমালিকা। মিস আনিয়া শেঠ, আনিয়া। গলার আওয়াজ আরও দ্বিগুণ হলো। মিস আনিয়া শেঠ,
একটা ভয়ঙ্কর গর্জনে চমকে উঠল আনিয়া। চোখের সামনে অন্ধকার যেন মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। গলার আওয়াজ ক্রমাগত ভেসে আসছে। এবার আরও যেন আওয়াজটা স্পষ্ট, ভয়ঙ্কর। সেই সঙ্গে এতটা প্রবল ঝাঁকুনি টের পেল। মিস আনিয়া শেঠ। আবারও আনিয়া নিজের নামটা কেউ যেন ডাকছে। এই গলার স্বরটা তো আমার চেনা। এই গলার স্বর ওকে তাচ্ছিল্য করে, অবহেলা করে। হৃদয়ে কোণে জমে থাকা কষ্ট আবেগগুলোকে দুমড়ে মুচড়ে দেয়। দীর্ঘদিনের একটা গভীর থেকে জেগে উঠল আনিয়া। তখনও একটা বলিষ্ঠ হাত ওকে জাঁকিয়ে চলেছে। অদ্ভুতভাবে সহ্য করতে পারছে না আনিয়ার এই নীরবতা। শুধু একবার মেয়েটা কথা বলুক, একবার। সিদ্ধার্থ প্লিজ, কি করছো? মেয়েটা শোনার মতো অবস্থায় নেই। প্রাণপণে বলার চেষ্টা করল তমালিকা, কিন্তু সিদ্ধার্থ যেন কোনো কিছু শোনার অবস্থায় নেই। পারছি না তমা, এভাবে এভাবে আমারও ভালো লাগছে না ওকে। কথাটা সম্পূর্ণ করতে পারল না সিদ্ধার্থ। তার আগেই তমালিকা চিৎকার করে উঠল, আনিয়া! চন্দ্রিকা! আনিয়া! আনিয়া কেমন আছে? তমালিকা ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল ডক্টর চন্দ্রিকা আনসারিকে। ডক্টর চন্দ্রিকা তমালিকার বন্ধু। তমালিকার মুখ চোখ দেখলে বোঝা যাচ্ছে কত তাতে মিশে আছে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা। চিন্তা করিস না তমালিকা, ঠিক হয়ে যাবে। আসলে একটা ভয়াবহ পরিস্থিতি থেকে উঠে এসেছে তো, মেনে নিতে পারছে না বিষয়টাকে। খুব ডেলিকেটেডলি হ্যান্ডেল করতে হবে। একটা কাজ কর, ওর যেমন কাউন্সেলিং চলছে চলুক। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। আই হোপ কাজ হবে। আর তোরাও বাড়িতে কাউন্সেলিং কর। ওর কাঁদাটা বড্ড জরুরি। তোর কথা অনুসারে তো আনিয়া একবারের জন্য চোখে জল ফেলেনি। কোথাও একটা আটকে পড়েছে মেয়েটা। তোরাই যখন সমস্ত কিছু দায়িত্ব নিয়েছিস, তোদেরই সামলাতে হবে। আপাতত আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, একটু ঘুমিয়ে থাকবে। ঘুম থেকে উঠলে হালকা কিছু খাইয়ে দিস। তমালিকা আর চন্দ্রিকা কথা বলছে যে রুমে আনিয়াকে রাখা হয়েছে সেই ঘরের বাইরে। সিদ্ধার্থ এক দৃষ্টিতে চেয়ে আছে আনিয়ার দিকে। বিছানার সাথে মিশে গেছে মেয়েটা। চোখের তলায় কালি, শুকিয়ে গেছে চোখ মুখ। প্রবল অনুশোচনায় দগ্ধ হচ্ছে সিদ্ধার্থ। আজ আজ শুধুমাত্র ওর জন্যই এই অবস্থা আনিয়ার। কেন জানে না ও দেখতে পাচ্ছে না মেয়েটাকে এমনভাবে। খাওয়া দাওয়া নেই, ফেলিয়ে চেয়ে আছে শুধু। সিদ্ধার্থ তো ভেবেছিল ও একটু বকলে হয়তো মেয়েটা শুনবে, কিন্তু মেয়েটা ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলবে ভাবতে পারেনি। অনতিদূরে রাখা চেয়ারটার ওপর ধপ করে বসে পড়ল সিদ্ধার্থ। ও অনুমান করতে পারছে না কিভাবে ও একটা ভুল স্টেপ নিয়ে আনিয়ার জীবন বিপন্ন করতে পারে। আনিয়ার কিছু হলে ওর কি হবে? মেয়েটা যে ভাবতে ভাবতে এক ফোঁটা জল টপ করে পড়ল হাতের ওপর। সিদ্ধার্থ! তমালিকার ডাকটা কানে এলেও মুখ তুলে তাকাতে পারল না সিদ্ধার্থ। কাঁধের ওপর তমালিকার হাতে নরম স্পর্শ পেল। প্লিজ নিজেকে ব্লেম করা বন্ধ করো। এই যে আনিয়ার এই অবস্থা, এতে আমার ভুল নেই বলতে চাইছো? সব দোষ তো আমার জন্যই আজকে মেয়েটার এই অবস্থা। সিদ্ধার্থের গলাটা তমালিকার কাছে অদ্ভুত শোনালো। এর আগে কোনো বিষয়ে এত ভাবতে দেখেনি তমালিকা সিদ্ধার্থকে। তবে মনে হলো হয়তো সিদ্ধার্থ আনিয়ার উপর করা ব্যবহারে খুব টেনশনে পড়ে গেছে। পরিস্থিতি সামলে নিতে চাইল তমালিকা। না, তোমার কোনো দোষ নেই। আমি বুঝতে পারছি তুমিও মেয়েটার জন্য চিন্তিত। সিদ্ধার্থ, আমাদের এখন পেশেন্স রাখতে হবে, কারণ আমরা জানি না পরবর্তী পরিস্থিতি কি হতে চলেছে। আমি জানি তুমি চাও মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। যত ডেডিকেটলি আমরা বিষয়টা হ্যান্ডেল করতে পারবো, তত তাড়াতাড়ি আনিয়া সুস্থ হয়ে যাবে। আমার জন্য তুমি এইটুকুনি করবে না? মাথাটা তুলতে চাইল সিদ্ধার্থ, নজর স্থির আনিয়ার ওপর। তমা, আনিয়া আমার স্টুডেন্ট। তোমার স্টুডেন্ট? হ্যাঁ, ক্লাসে প্রথম দিন থেকেই আমি বকাঝকা করে আসছি মেয়েটাকে। একটু লেট করে মেয়েটা, দ্বিতীয়ত অন্যমনস্কও বড্ড। বেশ কয়েকদিন যাবৎ আনিয়া কলেজ আসছিল না। স্টুডেন্টদের প্রবলেম হতেই পারে, সেই হিসেবে আমি বিষয়টাকে খেয়াল করিনি। আর
এটা আমার খেয়াল করার বিষয়ও নয়। তবে বিশ্বাস করো, আমি অবাক হয়েছিলাম যখন তোমার কাঁধে মাথা রেখে আনিয়াকে দেখেছিলাম। পরে তোমার বাবা বলল তোমার আগে আনিয়াদের বাড়িতে ভাড়া থাকতে। আনিয়ারা চলে গেছিল ওর বাবার চাকরির জন্য। আমি জানি না কেন বাবা মা আমাকে বলেনি ওদের কথা। হয়তো বাবা মার কাছে আমি এতটাই দূর হয়ে গেছি। কিন্তু তুমি বিশ্বাস করো, নয়নদা আর প্রিয়া বৌদিকে আমি ওই রকম দেখব ভাবতেও পারিনি। কত স্মৃতি জড়িয়ে আমার ওদের সাথে। আনিয়াকে সেই ছোট্টতে দেখেছি, কি করে যে সব হয়ে গেল। তমালিকা দুই চোখ দিয়ে জল ঝরছে। সিদ্ধার্থ চেয়ার থেকে উঠে জড়িয়ে ধরল তমালিকাকে। প্লিজ তমা, রিল্যাক্স। আমি বুঝতে পেরেছি। চুপ চুপ, চিন্তা করো না। আমরা ঠিক আনিয়াকে সুস্থ করে তুলব। আমরা পারবো তো সিদ্ধার্থ? তমালিকাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে ধীর পায়ে এগিয়ে গেল সিদ্ধার্থ আনিয়ার কাছে। নিশ্চয়ই পারবো তমা, আমাদের পারতেই হবে। আনিয়া, ওষুধটা খেয়ে নাও সোনা। তুমি ওষুধ না খেলে আমি যেতে পারবো না। আমার অফিসে ভিডিও কলে মিটিং আছে একটা। অল্প কিছু খেলেও ওষুধ খাওয়ার জন্য মুখ কিছুতেই খুলছে না আনিয়া। বাইরের দরজার কাছে অধৈর্য হয়ে দাঁড়িয়ে আছে সিদ্ধার্থ। মেয়েটা যদি ভয় পায় ওকে দেখে, তাই কাছে যায়নি ও। শেষে আর পারল না, দ্রুত পায়ে এগিয়ে এলো আনিয়া আর তমালিকার কাছে। তমা, আমাকে দাও, আমি ওষুধ খাওয়াচ্ছি, তুমি মিটিং অ্যাটেন্ড করো। কিন্তু সিদ্ধার্থ, ও যদি ভয় পায়? চিন্তা নেই, আমি রাগ করব না, সামলে নেব, তুমি যাও। তমালিকা চলে গেছে মিনিট পাঁচেক হলো। সিদ্ধার্থ বেশ কিছুক্ষণ চেয়ে দেখলো আনিয়ার দিকে। মেয়েটা যেন কোনো ভ্রুক্ষেপ নেই, ওর অস্তিত্ব সম্পর্কে অবগত নয় মেয়েটা। সিদ্ধার্থ ওর কাঁপা কাঁপা হাত রাখলো আনিয়ার মাথায়। অদ্ভুতভাবে কেঁপে উঠল আনিয়া। আনিয়া, শুনতে পাচ্ছ আমার কথা? আমি সিদ্ধার্থ, এসবি স্যার। আনিয়া, অ্যাম সরি। আমি তোমাকে বকি বলে রাগ করেছো তো? প্রমিস, আজ থেকে কোনোদিনও বকবো না তোমাকে। আনিয়া, একবার তাকাও। সিদ্ধার্থের গলায় আকুতি ঝরে পড়ছে। হঠাৎই এই তো ঘুরে তাকিয়েছে মেয়েটা ওর দিকে, কিন্তু পাথরের মতো নিথর দৃষ্টি। মানবযন্ত্রের মতো নিজের ঠোঁট জোড়া ফাঁক করল আনিয়া। আনিয়া, খেয়ে নাও, আর কোনোদিনও বকবো না তোমায়। সিদ্ধার্থের বারবার বলাতেও কোনো কথা বলছে না মেয়েটা। আনিয়া, কিছু খেয়ে নাও, অনেকটা সময় পার হয়ে যাচ্ছে। তুমি এরকম করতে থাকো, তবে আমরা কি করে ভালো থাকবো বলো তো? তোমার মা বাবা, তারা কি ভালো থাকবে? অনেকটা দায়িত্ব। তুমি যদি না খাও তবে কি করে কি হবে বলো তো? সিদ্ধার্থ আমরা শব্দটার উপরেই জোর দিল। চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সিদ্ধার্থের বুক থেকে। কিছুক্ষণ স্থির হয়ে চেয়ে রইল আনিয়ার দিকে। মেয়েটাকে দেখতে পাচ্ছে না ও এই রকম। বুকটা যেন যন্ত্রণায় ফেটে যাবে। মেয়েটার কষ্ট ওকেও কষ্ট দিচ্ছে। কেন যেন বুঝতে চাইছে না মেয়েটা। মনে হচ্ছে এখন মেয়েটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে সমস্ত কষ্টগুলো শুষে নিক ও। আচ্ছা আনিয়া, খুব ভালোবাসতো তোমার বাবা মা তোমাকে, তাই না? তাই এতটা মন পড়ে তোমার ওদের জন্য? আনিয়া, তোমার মনে হয় না তোমার বাবা মায়ের কোলে গিয়ে শও? মনে হয় না মায়ের কোলে মাথা রেখে শুতে? আমার খুব মনে হয় জানো, মায়ের কোলে মাথা রাখতে, বাবার বকুনি শুনতে। কিন্তু জানো কি পেয়েছি আমি? সবার থেকে দূরত্ব। মা যখন চলে গেল বাবাকে চেয়েছি কাছে, বদলে কি পেয়েছি জানো? অবহেলা, দূরত্ব। একটা 14 বছরের ছেলে যে সময় মাকে হারিয়ে তার বাবাকে চাইতো, সেই সময় সে পেয়েছে অবহেলা। না না, আমি কখনো এটা বলিনি যে বাবার নিজের জীবনটা শুরু করতে পারবে না। আমি ভয় পেয়েছিলাম শুধু। বাবা আর আন্টি, মানে আমার নতুন মা, কখনো আমায় ভুলগুলো ভাঙতে আসেনি। ওদের কাছে আমি বাড়তি বোঝা। বোঝা বইতে কে চায়? ওই যে দেখো তো ছবিটা ওই জানলার পাশে, ওটা আমার মা। তুমি জানো আনিয়া, তোমার বাবা মা তোমার সাথে নেই, কিন্তু তাদের প্রতি তোমার কোনো অভিযোগ নেই।
থাকবে কেন? কারণ তারা তোমায় ভালোবাসে। আমার মানুষগুলো থেকেও নেই আনিয়া। ওই ১৪ বছরের ছেলেটার মুখে ভালো তুলে দেওয়ার কেউ ছিল না। একটা হাত চাইতাম মাথার উপর, তার বদলে জুটেছে তিরস্কার। জানো আনিয়া, এই যে তোমার মনের মধ্যে কি চলছে অদ্ভুতভাবে বুঝতে পারছি আমি। তোমার মন পড়তে পারছি আমি। এতদূর বলে থামল সিদ্ধার্থ। মেয়েটার চোখের কোণে ভাবান্তর নেই। ওর চোখের দৃষ্টি স্থির সিদ্ধার্থের মায়ের ছবিটার দিকে। আনিয়ার চোখের দৃষ্টি অনুসরণ করে তাকালো সিদ্ধার্থ সেই দিকে। চোখ দুটো আপনা হতেই ভিজে উঠল। না চাইতেও কতগুলো শব্দ বেরিয়ে আসলো সিদ্ধার্থের কণ্ঠনালী বেয়ে। আচ্ছা আনিয়া, আজ যদি আমারও কিছু হয়ে যায়, তবে কি তুমি এতটাই কষ্ট পাবে এখন যেমন কষ্ট পাচ্ছ? নাকি? কথাটা সম্পূর্ণ করতে পারল না সিদ্ধার্থ। তার আগেই টের পেল নিজের বুকের ওপর একটা নরম স্পর্শে হতবিহ্বল হয়ে গেল। ভাবনা চিন্তাগুলো এলোমেলো হয়ে গেল হঠাৎ। ও বুঝতে পারছে একটা নরম শরীর কেঁপে কেঁপে উঠছে ওর বুকের মধ্যে। সিদ্ধার্থের কম্পনরত হাত অজান্তেই উঠে এলো আনিয়ার মাথায়। এভাবে অনেকটা সময় পার হয়ে গেছে। আনিয়ার নরম শরীরটা যেন সিদ্ধার্থের মধ্যে প্রশান্তি আনছে, তেমনি দুমড়ে মুচড়ে যাচ্ছে বুকটা। আনিয়ার চোখের জলে ভিজে গেছে সিদ্ধার্থের জামার বুকের অংশটা। ক্রমাগত বেড়ে চলেছে কান্নার বেগ। আনিয়া, প্লিজ স্টপ, কান্না বন্ধ করো। সিদ্ধার্থের বলাতে কান্না থামেনি, বদলে আরও বেড়ে গেছে। আনিয়ার নখ জামার উপর দিয়ে বসে যাচ্ছে সিদ্ধার্থের পিঠে। মা! হৃদয় বিদীর্ণ করা চিৎকারে খান খান হয়ে গেল রাত্রির কালিমা। আনিয়া থামাতে পারছে না ও। পাগলের মতো আচরণ করছে মেয়েটা। তমা, তমা, প্লিজ আসো তমা। কি হয়েছে সিদ্ধার্থ? সিদ্ধার্থের বুকের মধ্যে ক্রন্দনরত আনিয়া। সিদ্ধার্থের চিৎকারে দৌড়ে এসেছে তমালিকা। তবে আপনাতেই শিথিল হয়ে গেল ওর পা দুটো, মুহূর্তের মধ্যে থমকে গেল। সিদ্ধার্থের বুকের মধ্যে কেঁদে চলেছে আনিয়া। তমালিকা বুঝতে পারছে আনিয়া নিজের অবস্থায় নেই। তবে কেন জানে না, এই দৃশ্য সহ্য করতে পারছে না ও। সিদ্ধার্থের বুকে অন্য কেউ। তমা প্লিজ দাঁড়িয়ে থেকো না, শীঘ্রই এখানে এসো। হুঁশ ফিরল তমালিকার। দৌড়ে গেল সিদ্ধার্থের কাছে। আনিয়া কাঁদছে। এতদিন ধরে ওটা যা চেয়েছিল মেয়েটা নির্দ্বিধায় উগরে দিক সমস্ত কষ্টগুলো, সমস্ত কষ্টগুলো। তাই তো করছে। তমা প্লিজ দেখো না ও এমন করছে কেন। সিদ্ধার্থ পাগলের মতো চিৎকার করে উঠল। তুমি সরে যাও, আমাকে দেখতে দাও। কেটে গেছে বহু সময়। তমালিকার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে আনিয়া। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সিদ্ধার্থ। কি করে যে সিদ্ধার্থ আর তমালিকা আনিয়াকে শান্ত করিয়েছে ওরাই জানে। তবে শান্তির বিষয় এটাই, মেয়েটা কেঁদেছে। ভাবতেও অবাক লাগে, এক টুকরো চোখের জলও মাঝে মাঝে সুসংবাদ বয়ে আনে। আর যদি আনিয়া না কাঁদত, তাহলে হয়তো ক্রমাগত শরীর অবনতির দিকে যেত। চোখাচোখি হলো তমালিকা আর সিদ্ধার্থের মধ্যে। একবার দুজনেই দুজনের চোখ পড়ার চেষ্টা করল, কিন্তু অদ্ভুতভাবে ব্যর্থ তারা। নিস্তব্ধতা ভেঙে সিদ্ধার্থ বলে উঠল, তমা, আমি শুতে গেলাম, প্রয়োজন হলে ডেকো। গুড নাইট। গুড নাইট। নামো আনিয়া। কলেজ গেট থেকে সামান্য আগে গাড়িটা থামালো সিদ্ধার্থ। সেই দিনের পর আরও 2 মাস কেটে গেছে। আজ বেশ কয়েকদিন হলো কলেজ আসছে আনিয়া। এখন অনেকটাই সুস্থ ও। বুকের ভেতর এক রাশ যন্ত্রণা নিয়ে মেনে নিয়েছে সব কিছু। আর কোনো অভিযোগ নেই ওর কারোর প্রতি। গাড়ির জানলার দিকে তাকিয়ে বাইরে মহানগরীর সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত ছিল আনিয়া। সিদ্ধার্থের ডাকে চমকে তাকালো। আনিয়া! সিদ্ধার্থের দিকে এক ঝলক তাকিয়ে গাড়ির ব্যাকডোর খুলে নেমে পড়ল আনিয়া। যেখানে ও গাড়ি থেকে নামলো, এখান থেকে কলেজের গেটের দূরত্ব প্রায় 5 মিনিট। এই রাস্তাটা সম্পূর্ণ উল্টো দিকের, কেউ যাতায়াত করে না বিশেষ। তার রাস্তার মুখে একটা বাঁক থাকায় এখানেই সুবিধা হয় আনিয়ার নামতে। কেউ দেখতে পাবে না ওকে যে ও সিদ্ধার্থ স্যারের গাড়ি থেকে নামছে। নেমে আর কোনো দিকে তাকালো না আনিয়া।
একটা মৃদু দীর্ঘশ্বাস ছাড়ল সিদ্ধার্থ। আনিয়া যে সিদ্ধার্থের গাড়ি করে কলেজ আসবে এই সিদ্ধান্তটা ও আর তমালিকা মিলে নিয়েছে। আনিয়া একেবারে রাজি ছিল না সিদ্ধার্থের গাড়ি করে কলেজে আসার, কিন্তু সিদ্ধার্থের মুখের ওপর কথা বলতে পারেনি। অদ্ভুতভাবে সিদ্ধার্থকে এড়িয়ে চলে আনিয়া। এই বিষয়টা সিদ্ধার্থ বেশ ভালোভাবে লক্ষ্য করছে। শুধুমাত্র কলেজ আসা যাওয়া আর ক্লাস ছাড়া আনিয়ার দেখা পাওয়া যায় না। আনিয়ার পরিস্থিতি সম্পর্কে কলেজে কেউ অবগত নয়। বন্ধু বলতে শুধু আকাশ। আকাশের দৌলতে ও 2-4 জনের সাথে কথা বলে। তাও ওই পরিস্থিতির পর একদমই কথা বলে না আনিয়া, শুধু সবার কথাগুলো শোনে। আকাশ শুধুমাত্র জানে ওর পরিস্থিতি সম্পর্কে, তবে জানে না ও এসবি স্যারের বাড়িতে থাকে। ও জানে আনিয়া ওর কোনো আন্টি আঙ্কেলের সাথে থাকে। এই নিয়া, আজ কিন্তু ক্লাস শেষ হলে বাড়ি যাবি না কেন? কলেজে টিচার্স ডে সময় তো তুই ছিলিস না, তবে এবারে কলেজ ফেস্টে তোকে থাকতে হবে। মানে কেন? কেন আবার? তুই গান করবি। একদম বলবি না যে তুই গান করবি না, কারণ আমি বারবার শুনেছি তুই গুনগুন করে গান করিস, আর তোর গানের গলাটা খুব সুন্দর। দরকার হলে তোর আঙ্কেল আন্টিকে বাড়িতে ফোন করে দে, আমি তোকে দিয়ে আসবো বাড়ি। আজ আঁতকে উঠল আনিয়া। সবার আগে মনে পড়ল এসবি স্যারের মুখটা। সবার থেকে বড় কথা হলো এই উৎসব অনুষ্ঠান কোনো কিছুতে ওর কোনো উৎসাহ আর নেই। এই বড্ড জাঁকজমকের মধ্যে ও যেন নিজেকে হারিয়ে ফেলে। না প্লিজ, আমি এইসব কোনো কিছুর মাঝেই থাকতে চাই না আকাশ। আকাশ নাছোড়বান্দা। তাই একটা সময় পর আনিয়া ফোন লাগালো তমালিকাকে। যদিও এখানে ওর ফায়দা, একটা দিন এসবি স্যারের সাথে ফিরতে হবে না। বড়ই অস্বস্তি হয় ওর। এসবির দিকে তাকালে ওর নিজেকে পাগল পাগল লাগে। হৃদযন্ত্রের ক্রিয়া অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তার উপর সে এসবি স্যারকে জড়িয়ে ধরে কেঁদেছিল, বুকে মাথা দিয়েছিল। প্রথমে না বুঝে কাজটা করলেও পরে রিয়েলাইজ করেছিল বিষয়টা। তখন থেকেই লজ্জারা কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ছি, ওকে কি ভাবছে আন্টি? তখন থেকে আর সামনে যেতে চায় না ও। তাই তো দূরে থাকে ও এসবি স্যারের থেকে। হ্যালো আন্টি। হ্যাঁ আনিয়া, কিছু প্রবলেম? তুমি তো এই সময় কলেজে থাকো, সিদ্ধার্থ নেই তোমার কাছে? দাঁড়াও, আমি তোমার কাছে পাঠাচ্ছি। আন্টি আন্টি, আমি ঠিক আছি। আঙ্কেলকে না, মানে স্যারকে পাঠাতে হবে না। তবে আন্টি, আমি আজ আঙ্কেল আর তোমার সাথে ফিরতে পারবো না। কলেজে ফেস্টের জন্য আকাশ আমার নামটা দিয়েছে। আমাদের ক্লাস থেকেও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, ডিসকাশন করার আছে। আমি 5:30টার মধ্যে ফিরে আসব। আন্টি, আমাকে কি পারমিশন দেবে? কথাটা শুনেই তমালিকা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এতদিন পর আনিয়া নিজে থেকে কিছু চেয়েছে। এটাই তো ডাক্তার ওকে বলেছিল। কিন্তু তুমি বাড়ি আসবে কি করে? আন্টি, কোনো প্রবলেম নেই, একটা দিন তো পাবলিক ট্রান্সপোর্ট করে নেব। তুমি শুধু একটু আঙ্কেলকে বলে দাও না। একটু ভাবলো তমালিকা, পরক্ষণেই বলল, আরে ঠিক আছে, আমি সিদ্ধার্থকে বলে দিচ্ছি। তার ওপর যতদূর জানি আজ সিদ্ধার্থের তাড়াতাড়ি ক্লাস শেষ। আমি বলে দিচ্ছি তোমার জন্য আর অপেক্ষা না করতে। থ্যাংক ইউ আন্টি। ফোনটা রেখেই নিশ্চিন্ত হলো আনিয়া। ও জানে আন্টি ঠিক ম্যানেজ করে নেবে। 3rd ইয়ারের একটা ক্লাস করাচ্ছিল সিদ্ধার্থ। এটাই ওর শেষ ক্লাস। যতদূর জানে আজ আনিয়ারও ক্লাস শেষ। ওকে নিয়েই ফিরবে আজ। তার মাঝেই ফোনটা ভাইব্রেট করে উঠল। পকেট থেকে ফোন বের করতে দেখতে পেল তমালিকার মেসেজগুলো। সামান্য ভ্রু কুঁচকে গেল মেসেজের রিপ্লাই লিখে, আমি নিয়ে আসব তোমাকে আজ অফিস থেকে। কি রে, গাড়িতে ওঠ, এমন দাঁড়িয়ে আছিস কেন? আমি একা চলে যেতে পারবো। কি বলছিস নিয়া? মাথা ঠিক আছে? দেখেছিস কেমন অন্ধকার হয়ে এসেছে? সত্যি অন্ধকার হয়ে এসেছে। পুজোর পর নভেম্বরের মাঝামাঝি। সূর্য ডুবে পড়বে পড়বে করছে। সব কিছু ডিসকাশন করতে করতে অনেকটা সময় পেরিয়েছে। তারপর যে ক্যাবটা বুক করেছিল সেটাও ক্যান্সেল করে দিল হঠাৎ। আরে চিন্তা নেই, তোকে সেফলি পৌঁছে দেবো। কিছু একটা ভাবলো আনিয়া।
ঠিক আছে চল। খানিকটা দূর গাড়িটা চলার পর হঠাৎ করে ব্রেক কষে থেমে গেল আকাশের গাড়িটা। কি হলো, থামলি যে? রাস্তার ধারে গুটি কয়েক খাবারের দোকানের সামনে গাড়িটা থামালো আকাশ। বেশ মানুষের ভিড়, বেশিরভাগ কলেজ স্টুডেন্ট নয়তো কাপল। নিয়া, নাম। কেন? কথা না বলে নাম। তোকে কি খেয়ে ফেলবো আমি? এতটুকু ভরসা নেই নাকি তোর? আনিয়া নামতে গাড়িটা একটা সাইডে করলো আকাশ। কি হলো? আমরা তো দেরি হচ্ছে, আঙ্কেল আন্টি চিন্তা করবে। উফ নিয়া, তোকে 6টার মধ্যে খুঁজে পৌঁছে দেব। আমার খুব খিদে পেয়েছে, প্লিজ চল। আজ টিফিনটা পর্যন্ত খাইনি। কিন্তু আকাশ, আঙ্কেল প্লিজ প্লিজ বিশ্বাস কর, জাস্ট 5 মিনিটস, খুব খিদে পেয়েছে রে। আমাকে আবার ডাইরেক্ট টিউশনে যেতে হবে। মানে? না মানে হ্যাঁ। আকাশ বলছি কি, আনিয়ার হ্যাঁ না এর অপেক্ষা রাখেনি আকাশ। ওর হাতটা ধরে টানতে টানতে ঢুকে পড়েছে একটা দোকানে। আঙ্কেল 2 প্লেট মোমো দিন না। হ্যাঁ, প্যান ফ্রাইড, স্পাইসি একদম। প্রচণ্ড ঝালে মুখ জ্বলছে আনিয়ার। এত ঝাল ও একদমই খায় না। আকাশ যখন অর্ডার দিয়েছিল ও তো খেয়ালই করেনি তখন। চোখ দিয়ে ক্রমাগত জল বেরোচ্ছে, প্রচণ্ড ঝালে লাল হয়ে গেছে চোখ মুখ। আগে বলবি তো তুই স্পাইসি খেতে পারিস না। ইস, আমার একবার জেনে নেওয়া উচিত ছিল রে। আই এম সরি নিয়া, তুই একটু জল খা। এই নে, এনে। আকাশের হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়ে জলটা খেলো আনিয়া। বেশ খানিকক্ষণ পর একটু ধাতস্থ হয়েছে। প্লিজ চল আকাশ, আমার দেরি হয়ে যাচ্ছে। এবার আকাশও আর কিছু বলল না। তুই দাঁড়া দাঁড়া, আমি গাড়িটা পার্কিং থেকে নিয়ে আসি। রাস্তার একটা সাইডে দাঁড়িয়ে আছে আনিয়া। মাথায় ওর এখন একটাই টেনশন ঘুরছে, আঙ্কেল আর আন্টিকে গিয়ে কি জবাব দেবে। ঘড়িতে প্রায় 6টা বেজে 10 মিনিট। এতটা সময় ও কখনোই বাইরে থাকে না। এই নিয়া, উল্টো দিকে দাঁড়িয়ে আছিস কেন? ভাবনার জাল কেটে বেরিয়ে আসতে আনিয়া দেখল উল্টোর দিকে হাত নেড়ে ওকে আকাশ ডাকছে। সত্যি তো, রং সাইডে এসে দাঁড়িয়েছে ও। রাস্তাটা পার হতে যাওয়ার জন্য এগোতে যেতেই ওকে থামতে হলো। একটা ব্ল্যাক ইনোভা ওর সামনে দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। ব্ল্যাক ইনোভা? কি হয়েছে সিদ্ধার্থ? এত স্পিডে নিয়ে যাচ্ছ কেন গাড়িটা? তমালিকার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে গাড়ি চালাতে থাকলো সিদ্ধার্থ। ওফ শিট, ইউ আর ইনসেন সিদ্ধার্থ। মাঝে মাঝে কি যে করো না তুমি, কিছুই বুঝতে পারি না। এবারে তমালিকার কথায় শুধুমাত্র মুচকি হাসলো সিদ্ধার্থ। তমালিকাও আর ঘাঁটালো না সিদ্ধার্থকে। ফোনের মধ্যে ডুবিয়ে নিল নিজেকে। ঘড়িটা দেখলো আনিয়া, প্রায় 8:30 বাজতে যায়। যদিও তমালিকা আন্টিকে একটা কল করে দিয়েছে, তবুও একটা কিন্তু কিন্তু ভাব আসছে। ও জানে না এসবি স্যারের রিয়াকশন কি হবে। এতটা দেরি ও কখনোই করে না। কি করবে? হঠাৎই ও যখন আকাশের গাড়িতে উঠতে যাবে তার আগে একটা গাড়ি বেসামাল হয়ে আকাশের গাড়িটাকে ধাক্কা দেয়। আকাশও হুমড়ি খেয়ে পড়েছে। ওকে নিয়ে সাথে সাথে সামনের ক্লিনিকে নিয়ে যাওয়া। পরে আকাশের জোরাজুরিতে ওর গাড়িতেই এসেছে বাকিটা পথ, তাও বাড়ির সামনে আনেনি। অনেকটা আগেই আকাশের গাড়ি থেকে নেমে পড়েছে ও। কলিং বেলটাতে হাত দিতে গিয়েও প্রচণ্ড রকম হাত কাঁপছে আনিয়ার। নিশ্চয়ই আজ খুব বকুনি খাবে ও। আন্টি সব জানে, কিন্তু আঙ্কেল, ভয়টা ওখানেই। তবুও সাহস করে কলিং বেলটা প্রেস করলো ও। এসে গেছো? সব ঠিক আছে তো? তোমার বন্ধু সে ঠিক আছে তো? তমালিকা দরজাটা খুলে আগে প্রশ্ন করলো আনিয়াকে। আনিয়া একবার তাকিয়ে নিল চারিদিকে। না, আঙ্কেল নেই। হ্যাঁ আন্টি, তাহলে রুমে গিয়ে চেঞ্জ করে নাও। তোমার আঙ্কেল কী সব খাবার বানাচ্ছে আমাদের জন্য। হয়ে গেলেই ডাকছি তোমায়। খাবার ইচ্ছে একদমই নেই আনিয়ার। এখনও কেমন মুখটা জ্বলছে ঝালে, তবু না করলো না আজও। আচ্ছা আন্টি। খাবার খাওয়ার ইচ্ছা না থাকলেও মাথা নিচু করে খাবারগুলো খুঁটে খুঁটে খাচ্ছে আনিয়া। এসবি স্যারের দিকে তাকানোর সাহস নেই আনিয়ার। মানুষটার চোখে কি আছে কে জানে।
আনিয়া তাকাতে পারে না একদম। এখন ভাবতেই কেমন লাগে, একদিন ওর এসবি স্যারের ঠোঁট ছোঁয়ার ইচ্ছা হয়েছিল। ভাবতেই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। আন্টি যদি জানে ভাব কি ভাববে ওকে। আন্টি, আমি উঠছি। সে কি? আরে দাঁড়াও, এখনো তো ডেজার্ট পড়ে আছে, আর তুমি তো কিছুই নিলে না। বসো। আনিয়াকে বসিয়ে রেখে তমালিকা কিচেনের দিকে গেল। চার চৌকো টেবিলে আনিয়া ঠিক উল্টো দিকে বসে আছে সিদ্ধার্থের। আনিয়ার মনে হলো ওর উল্টো দিকের মানুষটা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। খেতে বসা থেকে জিনিসটা মনে হচ্ছে ওর। হঠাৎ করে চোখটা তুলে তাকাতে তেমন কিছুই আনিয়া দেখতে পেল না। সিদ্ধার্থ মনোযোগের সাথে ফোক দিয়ে পাস্তা কাটছে। কি সুন্দর লাগছে দেখতে আঙ্কেলকে। এক মুহূর্তের জন্য ওর চোখ দুটো আটকে গেল সেই দিকে। এই সিদ্ধার্থ, প্লিজ হেল্প মি না। তমালিকার গলার আওয়াজে ঘোর কেটে বেরিয়ে এলো আনিয়া। সঙ্গে সঙ্গে অপ্রস্তুতে পড়ে চোখগুলো নামিয়ে নিল। তমালিকার ডাকে উঠতে যাচ্ছিল সিদ্ধার্থ চেয়ার ছেড়ে। স্যার, না মানে আসলে তুমি বসো, আমি যাচ্ছি, বলেই তমালিকার কাছে গেল আনিয়া। তমালিকার হাতে দুখানা ট্রে, তার ওপর রাখা 3টা বাটি। সামলাতে পারছে না তমালিকা সবগুলোকে একসাথে। আনিয়া দৌড়ে গিয়ে একটা ট্রে নিয়ে নিল তমালিকার হাত থেকে। থ্যাঙ্কস আনিয়া। আর বেশিক্ষণ সময় নেয়নি ওরা। কোনো মতে ডেজার্ট খেয়ে নিজের রুমে গিয়েছে আনিয়া। কেন যেন না বড্ড অস্বস্তি লাগছে ওর। আনিয়ার কেন জানে না, খালি মনে হচ্ছে আঙ্কেল ওর দিকেই তাকিয়ে আছে। সিগারেটটা হাতে নিতে গিয়েও ড্রয়ারের মধ্যে পুরে রাখলো সিদ্ধার্থ। ভয়ঙ্কর রকম জ্বলছে মাথাটা বিছানায় হেলিয়ে দিল। কিছুতেই ভুলতে পারছে না আনিয়াকে কিভাবে কলেজের ছেলেটা গাড়িতে করে চলে গেল। তমালিকা বললেও ও গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। তমালিকা ওকে বলেছিল আনিয়া পাবলিক ট্রান্সপোর্ট করে নেবে, কিন্তু তার বদলে যখন ওই ছেলেটার গাড়িতে করে যেতে ওকে দেখলো, রাগে মাথা ঝাঁঝা করে উঠেছিল ওর। মনে হচ্ছিল সব কিছু ভেঙে ফেলুক ও। এক প্রকার রাগেই পিছু নিয়েছিল ওদের। যে জায়গায় এসেছিল সেখানেই তমালিকার অফিস। ওর খানিকটা দেরি হওয়ায় তমালিকার অফিস থেকে বেরিয়ে পড়েছিল। তাই অনেকটা দূরে গাড়ি দাঁড় করিয়ে তমালিকার অপেক্ষা করছিল ও। সেই সময় চোখে পড়ল আনিয়া আর ওই ছেলেটা দাঁড়িয়ে কথা বলা, খাওয়া দাওয়া, এমনকি ঝাল লেগে ছলছল করে ওঠা আনিয়ার চোখ দুটো নজর এড়ায়নি সিদ্ধার্থের। ওই ছেলেটার আনিয়ার গায়ে হাত দেওয়া, কনসোল করা, সমস্ত কিছু সিদ্ধার্থের বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এ সমস্ত কিছু থেকে বাঁচার একমাত্র উপায় ছিল কিচেন। ওর যখন রাগ হয় একটু ভালো রান্না করা ওর মুডটাকে হালকা করে দেয়। তাই রাতের ডিনারটা আজকে ওই করেছিল। সিদ্ধার্থ। তমালিকার ডাকে ভাবনা চিন্তা বেড়াজাল কেটে বেরিয়ে এলো সিদ্ধার্থ। ওর চোখ গিয়ে আটকেছে সামনে দাঁড়ানো তমালিকার দিকে। পিঙ্ক কালারের স্লিভলেস নাইট ড্রেস, সে অপূর্ব মোহনীয় লাগছে ওকে। সিদ্ধার্থ জানে এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। আস্তে আস্তে বিছানার উপর উঠে বসল ও। মৃদুমন্দ ছন্দে ওর দিকে এগিয়ে আসছে তমালিকা। সিদ্ধার্থ কিছু বুঝে ওঠার আগেই তমালিকা ঠোঁট জোড়া গিয়ে মিশল সিদ্ধার্থের ঠোঁটে। তমা, প্লিজ আজ না। প্লিজ সিদ্ধার্থ, আজ না করো না। তমালিকার তপ্ত জিভ পেঁচিয়ে ধরল সিদ্ধার্থের জিভ। তমালিকার হাত ঘুরে বেড়াচ্ছে সিদ্ধার্থের ঘাড়ে পিঠে। সিদ্ধার্থ আদর করার মধ্যে এক স্পার্ক আছে, তাতেই যেন তমালিকা নিজেকে স্থির রাখতে পারে না। প্রথমে সাড়া না দিলেও সময়ের সাথে সাথে সিদ্ধার্থ সাড়া দিতে শুরু করলো। আজকাল কেন জানে না আনিয়া নিজেকেই নিজের বড্ড অদ্ভুত লাগে। সে যতই স্বল্পভাষী হোক না কেন, বাড়িতে সর্বদা বাবা মার আদরের পাত্রী ছিল। দিন শেষে যখন ওরা একসাথে বসে গল্প করত
তখন প্রত্যেকে সারাদিনের ঘটনাগুলো ব্যক্ত করত একে অপরের কাছে। এখন ওর কথা শোনার জন্য কে আছে? কে ওকে বুকে জড়িয়ে ধরবে? কে ও কিছু না বললেও সমস্ত কিছু বুঝে যাবে? আজকাল ঘুম আসতে চায় না, ভোররাতে ঘুম নামে, একাকিত্ব যেন গিলে খেতে আসে ওকে। কলেজে শুধুমাত্র আকাশের সাথে একটু কথা বলে। এটা নয় যে ওর সাথে কেউ কথা বলতে চায় না, কিন্তু অদ্ভুত বাধা কাজ করে ওর মধ্যে। বাড়িতে তমালিকা আন্টি বিশেষ সময় ওকে দিতে পারে না, যদিও এর কারণ আনিয়া বোঝে। মানুষটার ওপর কত কিছুর দায়িত্ব, বাড়ি, অফিস, নিজের বাবা মা, তার ওপর ওর মতো একটা অপয়া মেয়ের ঘাড়ে এসে জুটেছে। তবুও তমালিকা আন্টি যতটা পারে এসে গল্প করে, যদিও সেই গল্পে তমালিকার বক্তা আর আনিয়া শুধু শ্রোতা। আর সর্বশেষে আছে আঙ্কেল, আনিয়ার টিচার প্রফেসর সিদ্ধার্থ ব্যানার্জি ওরফে এসবি। মানুষটা বড়ই অদ্ভুত। বলতে গেলে আনিয়ার মনে হয় মানুষটার মধ্যে একমাত্র ওর ওপর রাগ করা ছাড়া আর কোনো তাপ উত্তাপ নেই। আগে ক্লাসে যাও বা একবার ওর দিকে তাকাতো বা পড়া জিজ্ঞেস করতো, তাও করে না আজকাল। সেদিন ওর দেরি করে বাড়ি ফেরার পর থেকে ওর দেরি হলে ওয়েটও করে না। এখন সপ্তাহে 2 দিন ওদের রিহার্সালের ডেট ঠিক হয়েছে। ওই 2 দিন আনিয়ার ফিরতে দেরি হলেও সিদ্ধার্থ অপেক্ষা করে না। তবে ও পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, আকাশের সাথে যাতায়াত করে না। অনেকবার বলেছে আকাশ ওকে পৌঁছে দিয়ে যাবে, আনিয়া পরিষ্কার মানা করে দিয়েছে। এই যে আজ যেমন প্রায় 6টা বেজে গেছে, আনিয়া এখন বাস ধরার জন্য হাঁটছে। রাস্তা দিয়ে অনেকটা পথ হাঁটে যাওয়ার পর বাস স্ট্যান্ড। একেই আজ শনিবার, তার উপর বেশ খানিকটা দেরি হয়ে গেছে। ডিসেম্বর মাস পড়তে বেশি বাকি নেই, দিনের স্থায়িত্ব কমে এসেছে এখন। তাড়াতাড়ি হবে বলে আনিয়া একটা অন্য রাস্তা ধরল। কিছু দূর যাওয়ার পরই ওর মনে হলো এই রাস্তা জনসংখ্যা কম, শুধুমাত্র 2-1টা গাড়ি পাশ কেটে বেরিয়ে যাচ্ছে। লোকেশনটা দেখা যাচ্ছে, এখনো মিনিট 10 ওকে হাঁটতে হবে। আরও 2 পা এগিয়েছে এমন সময় মনে হলো কেউ বা কারা ওর পিছু নিয়েছে। দ্রুত পা চালালো আনিয়া। আস্তে আস্তে ক্রমাগত দূরত্ব কমছে আনিয়া আর অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা ব্যক্তিবর্গের মধ্যে। গলা বুক শুকিয়ে যাচ্ছে। দ্রুত পা চালালে তে লাগলো আনিয়া, কিন্তু বেশি দূর যেতে হলো না। হঠাৎ করে কেউ হ্যাঁচকা টেনে ওর হাতটা টেনে ধরল। মুখ দিয়ে আওয়াজ করার ক্ষমতা হারিয়েছে আনিয়া। চোখ জোড়া ভয়ে বন্ধ হয়ে করে নিল। নিজের করুণ পরিণতির কথা ভেবে ওর ভয়ে গা শিউরে উঠল। হয়তো আজই ওর শেষ দিন, হয়তো ওর ছিন্ন ভিন্ন শরীরটা পড়ে থাকবে রাস্তার একপাশে। ওপেন ইউর আইজ, মিস আনিয়া শেঠ, মিস আনিয়া শেঠ। এমন তো ঝপ করে চোখটা খুলল আনিয়া। স্যার আপনি? যথারীতি অবাক। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রফেসর সিদ্ধার্থ ব্যানার্জি। মুখের অভিব্যক্তির থেকে বোঝার উপায় নেই মানুষটার মনে কী চলছে। গাড়িতে ওঠো, একবার চোখ বোলালো আনিয়া। গাড়ি? গাড়ি কোথায়? কোথাও তো এসবি স্যারের ব্ল্যাক কারের অস্তিত্ব নেই। আমি চলে যেতে পারবো মানে আঙ্কেল? সরু চোখে তাকালো সিদ্ধার্থ আনিয়ার দিকে। তোমাকে আমি জিজ্ঞেস করিনি, আমি আমার ডিসিশনটা জানিয়েছি। তোমার কোনো আইডিয়া আছে তমালিকা কখন থেকে কল করছে তোমাকে? আজ যদি আমি না আসতাম কি হতো জানো? ওই যে দেখছো রাস্তার ধারে 2টো কুকুর পড়ে আছে, ছিঁড়ে খেত তোমাকে। আনিয়ার নজর এবার সিদ্ধার্থের দেখানো আঙুলের দিকে ঘুরল। ওর থেকে কিছুটা দূরে 2টো ছেলে রাস্তার একপাশে উল্টে পড়ে আছে। ওদের দেখে আনিয়া একটা কথাই মাথায় এলো, মরে টরে যায়নি তো? দেখার জন্য এগোতে গেলে সিদ্ধার্থ হাতটা শক্ত করে ধরল আনিয়ার। ততক্ষণে সিদ্ধার্থকে টেনে দাঁড় করিয়েছে একটা বাইকের সামনে। আনিয়া কিছু বলতে যাবে তার আগেই বাইকে উঠে বসলো সিদ্ধার্থ। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে আছো যে? উঠে বসো। এটা কার বাইক? আমার। আপনার তো কার আছে, তবে বাইকটা?
মাথাটা গরম হয়ে যাচ্ছে সিদ্ধার্থের। মেয়েটা এত কথা বলে ওর জানা ছিল না। এই বাইকটাও আমার, তাড়াতাড়ি উঠে বসো, তোমার জন্য অঢেল সময় নেই আমার। হঠাৎ করে একটা অসম্ভব জেদ চেপে বসলো আনিয়ার মধ্যে। যাব না আমি আপনার সাথে। আপনি আগে বলুন কি করেছেন এই ছেলেগুলোর সাথে? আমাকে কেন একবার দেখতে দিলেন না? ওদের তো হসপিটালে দেন, প্রয়োজন যদি কিছু হয়ে থাকে। নিশ্চয়ই আপনি কিছু করেছেন। না, আমি কিছুতেই যাব না আপনার সাথে। সিদ্ধার্থের মুখ চোখ ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। গরম চোখে তাকালো আনিয়ার দিকে। তুমি সত্যি বোকা, না বোকা হওয়ার অ্যাক্টিং করছো? কেটে কেটে কথাগুলো বলল সিদ্ধার্থ। মানে? এতদিন ধরে কলেজে ভর্তি হয়েছ, তোমার কি এটাও জানা নেই যে এই রাস্তাটা মোটেও সুবিধার না? আজ যদি আমি এখানে না আসতাম তোমার সাথে কি হতো জানো? ওই ছেলে দুটো তোমাকে ছিঁড়ে খেত। না, সেটা বোঝার মতো ক্ষমতা তোমার হবে না। তুমি তো আজকাল পড়াশোনার থেকে বেশি নাচ গান নিয়ে মত্ত। আজকে আমার লাস্ট ক্লাসটাও করার প্রয়োজন বোধ করনি। সিদ্ধার্থের কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে আনিয়ার। সত্যি ও আজকে ক্লাস করেনি সিদ্ধার্থের। টিফিনের পর ক্লাসটা ছিল, কিন্তু আজকে মিউজিকের সাথে ওকে রিহার্সাল দিতে হচ্ছিল। সেই কারণে আসার সময় বা সুযোগ কোনোটাই ও পায়নি। কিন্তু এই রকম বলছে কেন? যারা প্রোগ্রামে অংশগ্রহণ করছে তাদের ক্লাস নেই বলাই আছে। তবে প্রিন্সিপাল অলরেডি বলেছেন তাদের। তবে এই সম্পর্কে আর কোনো কথা বলল না আনিয়া। ওর মন শুধুমাত্র পড়ে আছে ওই রাস্তার পাশে পড়ে থাকা দুটো ছেলের ওপর। ছেলে দুটো কি তবে ওর কোনো ক্ষতি করতে চাইছিল? আর এসবি স্যার এসে পড়ায় ওরা ক্ষতি করতে পারেনি? হ্যাঁ, এসবি স্যারের কথাই তো এমনই ইঙ্গিত পেয়েছে ও। তবে ওদের এমন অবস্থা কে করলো? এসবি স্যার? কিন্তু কেন? ওর জন্য? কিন্তু কেন? তোমার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার সময় আমার নেই মিস আনিয়া শেঠ। তোমার আন্টি অপেক্ষা করছে, উঠে এসো। আর কথা বাড়ায়নি আনিয়া। এই মানুষটাকে জিজ্ঞেস করলেও তো ঠিক উত্তর পাওয়া যাবে না। আনিয়া উঠে বসলো। গাড়িতে স্টার্ট দিল সিদ্ধার্থ। একবার মাথা ঘুরিয়ে আনিয়ার দিকে আর চোখে তাকালো। কিছুক্ষণ আগে হঠাৎ সিদ্ধার্থের মনে ভয়ের উদ্বেগ ঘটেছিল। আর সত্যিও সময় মতো না আসলে ছেলে দুটো যেভাবে আনিয়াকে ফলো করতে শুরু করেছিল, আজ ভয়ঙ্কর কিছু হয়ে যেত মেয়েটার সাথে। ভাগ্যিস ওর মনটা খচখচ করছিল, তাই তো বাড়িতে গাড়িটা রাখার পরই আবার ও বাইকটা নিয়ে বেরিয়ে এসেছিল। মাঝে তমালিকাকে ফোন করে বলে আনিয়াকে ফোন করার জন্য। আনিয়া ফোনটা না ধরায় টেনশন দ্বিগুণ বৃদ্ধি পায় সিদ্ধার্থের। আর ভাগ্যিস সঠিক সময়ে ও এই জায়গায় এসে উপস্থিত হয়েছিল। ছেলেগুলো এমন অবস্থা আজ করেছে, দ্বিতীয়বার অন্য কোনো মেয়ের সাথে কিছু করতে ভয় পাবে। মধ্যগতিতে এগিয়ে চলেছে সিদ্ধার্থের বাইক। হালকা বাতাস ছুঁয়ে চলেছে ওদের শরীরকে। মেয়েটা সিদ্ধার্থের থেকে সামান্য ডিস্টেন্স রেখে বসেছে। একটা হাত দিয়ে নিজের ব্যাগ আর অন্য হাত দিয়ে গাড়ির পেছনের হাতলটা ধরে আছে। একটা মিষ্টি বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে সিদ্ধার্থ আর আনিয়াকে। অজান্তেই আজ বড্ড ভালো লাগছে আনিয়ার। নামো। গাড়িটা কখন বাড়ির সামনে এসে থেমেছে হুঁশ নেই আনিয়ার। সিদ্ধার্থের কথায় ঘোর কাটে বেরিয়ে এলো ও। বাইক থেকে নেমে একপাশে সরে দাঁড়ালো। সিদ্ধার্থ যখন গ্যারেজে বাইক রেখে এলো, দেখলো তখনও একই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে। সাথে সাথে ওর ভ্রুজোড়া কুঁচকে গেল। 5 ফুট 3 ইঞ্চি বছর 18 মেয়েটাকে বুঝতে সত্যি ও অসফল। সব মেয়েরাই কি এইরকম নাকি? কই, তমালিকা তো এমন নয়। তমালিকা কাচের মতো স্বচ্ছ, ওর মন পড়ে নেওয়া যায় সহজে। আর এই মেয়েটা অদ্ভুত, না হাসি না কান্না, কোনো অভিব্যক্তি প্রকাশ পায় না মেয়েটার। কলিং বেলে সুইচ প্রেস করলো সিদ্ধার্থ। সেকেন্ড 20 মধ্যে খুলে গেল দরজা। দরজা খুলেছে তমালিকা। ওকে দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধার্থ আর আনিয়াকে একসাথে দেখে একদম অবাক হয়নি ও, বরং আনিয়াকে দেখে যেন ওর ধরে প্রাণ এলো। আনিয়া কিছু বুঝে ওঠার আগেই ওকে জড়িয়ে ধরল তমালিকা। উফ আনিয়া,
কোথায় ছিলে তুমি? জানো কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম আমি আর সিদ্ধার্থ। আমি কতবার কল করেছি তোমাকে, ফোনটাও রিসিভ করছো না তুমি। তুমি জানো আজ আমার মিটিং ছিল, তাই তো দেরি হলো। তোমার আঙ্কেলই আমাকে বলল তোমাকে কল করছে। কল করে তোমাকে না পেয়েই তো তোমার আঙ্কেল তোমাকে খুঁজতে বের হলো। ও গড! তমালিকার গলার কম্পন, ওর ভর, উদ্বেগ স্পষ্ট অনুভব করতে পারছে আনিয়া। এক মুহূর্তের জন্য জ্বালা জ্বালা করে উঠল ওর চোখ দুটো। বাবা মায়ের পর কেউ যে এতটা ওর জন্য চিন্তিত সেটা ভেবে উঠতে পারছে না ও। কিন্তু প্রতিবারের মতো চুপ করেই দাঁড়িয়ে রইল। আহ তমা, কান্নাকাটি বন্ধ করে ঘরে চলো। যে বোঝে না তাকে বোঝানোর চেষ্টা করো না। কেউ যে কারোর জন্য চিন্তিত হতে পারে তা হয়তো বুঝতে পারছে না। তোমার সব কথা সবাই যে বুঝবে এমন নয়। অনেকের কাছে তোমার কনসার্ন মেলোড্রামা লাগতে পারে। ছাড়ো, আমি বরং স্টাডি রুমে গেলাম। তুমি পারলে একটু ব্ল্যাক কফি পাঠিয়ে দাও আমার রুমে। কথাগুলো যে আনিয়াকে উদ্দেশ্য করে বলা তা স্পষ্ট বোঝা যাচ্ছে। মাথাটা নিচু করে নিল আনিয়া। মানুষটাকে ওর নির্দয় পাষাণ ব্যথিত কিছুই মনে হয় না। কথাটা বলে ১ সেকেন্ডের জন্যও দাঁড়ালো না সিদ্ধার্থ। গট গট করে সিঁড়ি বেয়ে উঠে গেল উপরে। ও চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখল আনিয়া আর তমালিকা দুজনেই। আনিয়া, প্লিজ সিদ্ধার্থের কথায় কিছু মনে করো না। ও আসলে তোমাকে নিয়ে টেনশনে পড়েছিল। ইটস ওকে আন্টি, আই নো দ্যাট। তুমি যাও ফ্রেশ হয়ে নাও। আমি বরং ফ্রেশ হয়ে তোমার আঙ্কেলের জন্য কফি নিয়ে যাই। মৃদু মাথা নাড়ে তমালিকার কথায় সায় দিল ও। ফ্রেশ হয়ে স্টাডি রুমে বসে আছে সিদ্ধার্থ। ওর সকল ক্লান্তি দূর করার একটাই ঠিকানা ও স্টাডি রুম। স্টাডি রুমে থাকাকালীন কেউ ওকে কোনোভাবে ডিস্টার্ব করুক এটাও পছন্দ করে না। মাথাটা প্রচণ্ডভাবে ধরে আছে ওর। মনের মধ্যে কতগুলো প্রশ্ন উঠে আসছে। অবশ্যই প্রশ্নগুলো ও নিজেই নিজেকে করতে চায়। এই প্রশ্ন ও গত ১ মাসে নিজেকে বারংবার করেছে, কিন্তু উত্তর জানা নেই। আজ আনিয়াকে দেখতে না পেয়ে ওর যে কী অবস্থা হয়েছিল সেটা শুধু ওই জানে। নিজেকে বিধ্বস্ত লাগছিল ওর। মেয়েটাকে দেখার পর মনে হয়েছিল বুকের মধ্যে জাপটে ধরুক। অপার শান্তি নেমে এসেছিল সমস্ত শরীর জুড়ে। সিদ্ধার্থের সমস্ত ভাবনা চিন্তার সমাপ্তি ঘটল দরজার ঠক ঠক শব্দে। ভ্রুজোড়া কুঁচকে উঠল ওর। তমালিকাকে বলে এসেছিল ও কফি পাঠাতে, কিন্তু তমালিকা তো কখনো দরজা শব্দ করে না। তবুও সমস্ত সন্দেহ দূর করে বলে উঠল, দরজা খোলা আছে, ভেতরে এসো। তুমি এখন এখানে? তুমি আমার স্টাডি রুমে কি করছো আনিয়া? তমা কই? তমা? তমা? আন্টি আমাকে বলল কফিটা নিয়ে যেতে, আর তাই তুমি লাফাতে লাফাতে চলে এলে? তুমি জানো না আমি পছন্দ করি না কেউ আমার স্টাডি রুমে আসুক। আমি আসলে আপনাকে, মানে তোমাকে থ্যাংক ইউ বলতে। আপনি আজ আমার জন্য যেটা করেছেন কেউ কারোর জন্য করে না। আমি যে কি বলে আনিয়াকে কথাটা সম্পূর্ণ করতে হলো না। তার আগেই ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালো সিদ্ধার্থ। ওর পা দুটো অতি মন্থর গতিতে এগিয়ে আসছে আনিয়ার দিকে। ভয়ে জড়সড় হয়ে একটা দিকে দাঁড়িয়ে আছে আনিয়া, ওর হাতে ধরা একটা ট্রে। আনিয়া অনুভব করতে পারছে ওর হৃদযন্ত্র অস্বাভাবিক আচরণ। তারা যেন বেপরোয়া ঘোড়ার মতো ছুটে চলেছে। সিদ্ধার্থ ঠোঁট নেড়ে কী যে বলে চলেছে এক টুকরোও বুঝতে পারছে না আনিয়া। সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। ভয় ভ্রান্তি সব কিছুর মধ্যে চোখ দুটো বন্ধ করে নিল আনিয়া। কি হলো, কথা কানে যাচ্ছে না বুঝি? ঈষৎ গম্ভীর গলার আওয়াজ যে ঘোরের মধ্যে থেকে বেরিয়ে এলো আনিয়া। আওয়াজটা একদম কাছে, ওর বড্ড কাছে। চোখটা খোলো আনিয়া। চাপা গলার গর্জনে পিটপিট করে চাইল আনিয়া। সাথে সাথে ওর মুখে সামনে ফুটে উঠল একটা অস্বচ্ছ অবয়ব। ওর খুব কাছে দাঁড়িয়ে আছে সিদ্ধার্থ। গম্ভীর রাগান্বিত চোখে তাকিয়ে আছে ওর দিকে। কিছু বলতে যাওয়ার জন্য
ঠোঁট সামান্য ফাঁক করল, কিন্তু গলার কাছে আটকে গেল কথাগুলো। কেঁপে উঠল হাতে মধ্যে থাকা ট্রেটা। আমি চাই না কেউ আমার সম্মতি ছাড়া আমার রুমে আসুক। এতটাও অধিকার কাউকে দেইনি। তাই পরের বার থেকে আমার পারমিশন ছাড়া এই রুমে আসবে না। আমার কোনো প্রয়োজন নেই তোমার মতো মেয়ের হাত থেকে কফি খাওয়ার। আর থ্যাংক ইউ? কী জন্য থ্যাংক ইউ বলতে এসেছো? তোমার থেকে অন্তত এই রকম থ্যাংক ইউ এর প্রত্যাশা করি না। আর দয়া করে তমার নামে দোষ দেওয়া বন্ধ করো। তমা খুব ভালো করে জানে আমি পছন্দ করি না কেউ আমার স্টাডি রুমে আসুক। আর আজকে সন্ধ্যাটা ঘটনা বলছো? তোমার জায়গায় যে কেউ থাকলে আমি এই একই কাজ করতাম। আমি শুধু চাই তুমি আমার থেকে ডিস্টেন্স মেনটেন করে থাকবে। তুমি আমার সামনে দ্বিতীয়বার যেন না আসো। যে মেয়েটার একটা মিনিমাম কাণ্ডজ্ঞান নেই তাকে কিছু বলার প্রয়োজনও নেই আমার। আন্ডারস্ট্যান্ড? কি হলো? উত্তর দাও। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বলো। সিদ্ধার্থ দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে উঠল। আনিয়ার হাতের ওপর বসে যাচ্ছে সিদ্ধার্থের লৌহ কঠিন হাত। যন্ত্রণায় নীল হয়ে গেল আনিয়ার মুখটা। না, এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা হয়তো আনিয়ার নেই। তবুও কোনো ক্রমে একটা শব্দই বেরিয়ে এলো মুখ দিয়ে। পেরেছি। মিনিট 15 সময় কেটে গেছে। আনিয়া বেরিয়ে গেছে সিদ্ধার্থের স্টাডি রুম থেকে। চেয়ারের উপর বসে টেবিলে নিজের মাথাটা নিচু করে রেখেছে সিদ্ধার্থ। হঠাৎই কাঁধের উপর একটা স্পর্শে চমকে উঠে মাথা তুলল ও। আজকে রাতের খাবারটা বাইরে থেকে অর্ডার করেছিল তমালিকা। ও যখন সিদ্ধার্থকে কফিটা দিতে যাচ্ছিল তখনই খাবারের অর্ডারটা আসে। আনিয়াকে দেখতে পেয়ে তমালিকা নিজেই রিকোয়েস্ট করে সিদ্ধার্থকে গিয়ে কফিটা দিয়ে আসার জন্য। কফিটা খেয়েছো? সরি গো, আসতে দেরি হয়ে গেল। খাবারের অর্ডার দিয়েছিলাম তো, কি করে বুঝবো এত তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে যাবে? তাই তো আনিয়াকে পাঠালাম তোমার কফিটা দিয়ে। কি হলো সিদ্ধার্থ? সিদ্ধার্থ টেবিলের ওপর থেকে মাথাটা তুলতেই তমালিকার নজরে পড়ল সিদ্ধার্থের চোখ দুটোর ওপর। অসম্ভব রকম লাল হয়ে আছে চোখ দুটো। পরক্ষণেই নজর গেল সিদ্ধার্থের হাতের দিকে। কি কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? তোমার কি শরীর খারাপ করছে? আমি ডক্টর ডাকবো? আনিয়ার হাত থেকে কফির ট্রেটা ছিনিয়ে নিয়েছিল সিদ্ধার্থ। আনিয়া চলে যাওয়ার পর ঠায় এক জায়গায় দাঁড়িয়েছিল সিদ্ধার্থ কিছুক্ষণ। হঠাৎই একটা আচ্ছন্নতা থেকে বেরিয়ে এলো। কেন 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 ও এমন বলল? কেন? একটা যন্ত্রণাময় মৃদু হাসি দেখা গেল ওর ঠোঁটের কোণে। বুকটা মোচড় দিয়ে উঠল। মেয়েটার গাল বেয়ে গড়িয়ে পড়া জলটা নজর এড়ায়নি ওর। কফি কাপটা তুলে কফিটা ঘরের জানলার কাছে থাকা মানি প্ল্যান্টে ঢেলে দিল। হঠাৎ কি মনে হতেই সজোরে ঘুষি চালিয়ে দিল দেওয়ালের ওপর। টেবিলে খেতে বসে নজর ঘোরালো সিদ্ধার্থ। ওর উৎসুক চোখ দুটো ঘুরপাক খেলো সিঁড়ি থেকে রান্নাঘরে। খাবার বেড়ে সিদ্ধার্থকে এগিয়ে দিল তমালিকা। সিদ্ধার্থের বাঁ হাতটা ব্যান্ডেজ করা। তমালিকাই করে দিয়েছে ব্যান্ডেজটা। তমালিকা এই হাতে চোটের কারণ বারবার জিজ্ঞেস করলেও এর উত্তর সিদ্ধার্থ ওকে দেয়নি। শেষ পর্যন্ত তমালিকায় চুপ করে গেছে। সিদ্ধার্থ যদি নিজে থেকে উত্তর না দিতে চায় তাহলে যে দেয়, নয়তো নয়। এটা ভালো করেই জানে তমালিকা। কিন্তু এটা বুঝেছে ঘটনাটা আনিয়া সিদ্ধার্থকে কফি দিতে যাওয়ার পর থেকে ওর আসার সময়ের মধ্যে ঘটেছে। কারণ শেষমেশ সিদ্ধার্থ একটা কথাই বলেছে, তমা তুমি তো জানো আমি আমার রুমে কারুর আসা পছন্দ করি না। ওই ব্যান্ডেজ বাঁধা হাত দিয়ে কোনো প্রকারে খাবারটা খেয়েছে চুপচাপ। খেয়ে উঠে গেল সিদ্ধার্থ। খাবারে যেন কোনো স্বাদই পেল না। তিতকুটে লাগছে সমস্ত খাবার। নজর বারবার চড়ে যাচ্ছে ওর সামনের চেয়ারে, যেটা গত 2 মাস ধরে পূর্ণ থাকলেও আজ ফাঁকা। আনিয়া ঘরে খাবারটা দিয়ে এসেছে তমালিকা। মেয়েটাকে জিজ্ঞাস করেও কোনো উত্তর পায়নি। সিদ্ধার্থ যে ওর রুমে যাওয়া পছন্দ করে না তমালিকা জানে। হয়তো এই বিষয়ে কিছু বলেছে সিদ্ধার্থ মেয়েটাকে। আনিয়া খাবারটা খেয়ে নিও।
আনিয়ার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় একটা কথাই বলে এসেছে, আমি জানি হয়তো সিদ্ধার্থ তোমাকে কিছু বলে ফেলেছে। আসলে দোষটা আমারই। সিদ্ধার্থ পছন্দ করে না কারোর যাওয়া ওর স্টাডি রুমে। এমনকি আমারও যাওয়ার অধিকার নেই, শুধু প্রয়োজন ছাড়া। তুমি রাগ করে থেকো না, খেয়ে নাও খাবারটা। ও যদি কিছু বলে থাকে আমি সেই নিয়ে কথা বলবো ওর সাথে। মেয়েটাও মাথা নেড়ে সায় দেয় ওর কথায়, বলে ওঠে, না আন্টি, ওই নিয়ে আঙ্কেল কিছু বলেনি। আসলে কালকে ক্লাসের টেস্টে আমি একটু কম নম্বর পেয়েছি, তাই বকেছে, আর কিছু না। ঘরের খোলা জানলার ওপর মার্বেলে স্ল্যাবে বসে আছে আনিয়া। দুই চোখ দিয়ে ক্রমাগত জল নামছে, জলের ধারা। মাঝে মাঝে কেঁপে উঠছে ওর শরীরটা। হঠাৎ করেই দরজার উপর একটা শব্দে চমকে উঠল আনিয়া। খাবারটা খাওনি কেন তুমি? কি হলো, উত্তর দাও। না। এবারও উত্তর এলো না। এই নিয়ে বার 15 প্রশ্নটা করেছে সিদ্ধার্থ মেয়েটাকে, কিন্তু মেয়েটা মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। আনিয়ার চোখ দুটো ছলছল করছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে একদম তাকাতে চায় না ও। এই তো একটু আগে ওকে নিজের রুম থেকে চলে যেতে বলেছিল। এখন ও খেয়েছে কি না খেয়েছে, কেন উত্তর দেবে ও? দেবে না উত্তর। নিজের ওপরই নিজের রাগ হচ্ছে আনিয়ার প্রচণ্ড। তখন না বুঝে কেন যে দরজাটা খুলল। মানুষটাকে দেখে অবাকই হয়েছিল ওর। আনিয়া কিছু বুঝে ওঠার আগেই মানুষটার নজর পড়ল ওর টেবিলের ওপর পড়ে থাকা খাবারের দিকে। উফ, কি শকুনের চোখ মায়েরি! নিজেই বকবে আবার নিজেই আসবে জিজ্ঞেস করতে। চুপচাপ খাবারটা খেয়ে নাও। কি হলো, দাঁড়িয়ে আছো যে? যাও খাবারটা থালাটা নাও। আপনি কেন আমার রুমে এসেছেন আন্টি? বহু চেষ্টার পর এই কথাটাই বলতে পারল আনিয়া। তবুও যেন বাঁধা বাঁধা ঠেকছে। তোমাকে নিয়ে আমার থেকে বেশি তুমি চিন্তা করো? এক কাজ করছি, দাঁড়াও, আমি তোমাকে ডেকে আনছি। তমাও এসে দেখুক, যার কথা ও সারাদিন চিন্তা করে সেই স্বার্থপর মেয়েটা ওর কথা ভাবে কি না। তোমারও তো দেখা দরকার ওর আনা খাবারটা কেমন ফেলে রেখেছে ওর আদরের আনিয়া। কেন? না, না, ডাকবেন না প্লিজ। বারে, তোমাকে তো দেখাতে হবে নাকি? সিদ্ধার্থ দরজার দিকে চলে যেতে গেলেই আনিয়া আটকে নেয় ওকে। না, কিছু বলবেন না আপনি। আন্টিকে যেন কিছু না জানে। আমি তো শুধু একটু, হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই তো আমি খেয়ে নিচ্ছি। সিদ্ধার্থ কিছু বলার আগেই আনিয়া খাবারের থালাটা তুলে নিল। ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে সিদ্ধার্থ। আনিয়া খাবার খাচ্ছে না গিলছে বুঝতে পারছে না সিদ্ধার্থ। আস্তে খাও। আনিয়ার হাতটা আপনা হতেই থেমে গেল। চোখটা একবার সিদ্ধার্থের দিকে তুলতে আবার নামিয়ে নিল। আপনার কি আর কিছু দরকার আছে? ইনডাইরেক্টলি আনিয়া সিদ্ধার্থকে চলে যেতে বলল। সিদ্ধার্থ যেন বুঝেও বুঝতে চাইল না। ফার্স্ট এড বক্সটা কোথায় আনিয়া? চমকে উঠল আনিয়া। কি কি হবে? কোথায় আছে বলো। ড্রয়ারে। আনিয়া আঙুল দিয়ে নির্দেশ করলো টেবিলের দিকে। সিদ্ধার্থ এগিয়ে গেল। আনিয়া গোগ্রাসে গিলছে। ও বুঝতে পেরেছে ও না খেলে সিদ্ধার্থ যাবে না। ও চায় না সিদ্ধার্থ বেশিক্ষণ এখানে থাকুক। ভাবনার মাঝেই হঠাৎ করেই নিজের হাতের উপর একটা রুক্ষ কিন্তু আলতো হাতের ছোঁয়া পেল আনিয়া। এই স্পর্শ কার তাও ভালো করেই জানে, কারণ এই হাতটায় একটু আগেই ওকে প্রবল যন্ত্রণা দিয়েছে। আই এম সরি, আমার ব্যবহারের জন্য সরি। এই ওষুধটা লাগিয়ে নাও, ব্যথা কমে যাবে। আর হ্যাঁ, ছিচকাঁদুনির মতো কান্না বন্ধ করো। সিদ্ধার্থ বেরিয়ে গেছে। মিনিট দুয়েকের মতো হলো, কিন্তু আনিয়া যেন খোঁজ ছেড়ে বেরিয়ে আসতে পারছে না। একটু আগে কি বলে গেল এসবি? এখনও যেন নিজের কানকে বিশ্বাস করতে উঠতে পারছে না। এসবি, দ্য গ্রেট প্রফেসর সিদ্ধার্থ ব্যানার্জি আনিয়াকে সরি বলল? খাওয়া শেষে দরজাটা উঠে লাগিয়ে দিয়ে শুয়ে পড়ল আনিয়া। মনে হাজার প্রশ্ন, হাজার বিস্ময়। সেদিনের পর বেশ কয়েকদিন কেটে গেছে। কলেজের প্রোগ্রাম আর
বেশি দিন বাকি নেই। আজকাল আর রিহার্সালের জন্য লেট করে না আনিয়া। সকলের চোখ বাঁচিয়ে সিদ্ধার্থের গাড়িতে ফিরে আসে বাড়ি। একটা বিষয় আনিয়া সাথে হয়েছে। যেমনই হোক সিদ্ধার্থ মুখ না দেখলে হৃদয় যেন আকুল হয়ে ওঠে। নিজের অনুভূতিগুলো কোনো কূল কিনারা পাচ্ছে না ও। তবে সেদিনের পর থেকে দরকার ছাড়া সিদ্ধার্থ ওর আর কথা হয়নি। অদ্ভুতভাবে সেদিনের ঘটনার আর নিজেকে সিদ্ধার্থের থেকে আরও গুটিয়ে নিয়েছে আনিয়া। কেমন যেন লজ্জা সংকোচ বোধ হয় ও সিদ্ধার্থের সামনে আসতে। কথা হারিয়ে যায়। বুকের মধ্যে অজানা ভালো লাগা কাজ করে। আর সিদ্ধার্থের ব্যবহার ওকে অবাক করেছে। আগের দিন যে ওর সাথে কেমন স্বাভাবিকভাবে কথা বলেছে, পরের দিন থেকে মুখে চোখে তার কোনো রেশমাত্রা নেই। আনিয়া যেন বড্ড অচেনা সিদ্ধার্থের কাছে। তবে তমালিকার সঙ্গে আনিয়ার সম্পর্কটা অনেকটা সহজ হয়েছে। যেমনই হোক আনিয়া ভালো আছে। সিদ্ধার্থের মধ্যেও একটা আলাদা অনুভূতি কাজ করে। আনিয়াকে দিনে অন্তত একবার না দেখতে পেলে যেন পাগল হয়ে যায়, কিন্তু বুঝতে দেয় না নিজের মনের অনুভূতিটাকে। হাসি মুখে যেন সংসার নামক একটা অভিনয় করে চলেছে তমালিকার সাথে। এটা নয় যে ও তমালিকাকে ভালোবাসে না, ও নিজেও বুঝতে পারে গুরুত্বপূর্ণ একটা অংশ। কিন্তু কোথাও ওর জীবনে এটা আনিয়া আনিয়া যেন ধীরে ধীরে ওর জীবনের সমস্ত কিছু হয়ে উঠছে। আর তমালিকা সেও তো ভালোই আছে সিদ্ধার্থের সাথে। তবে ওরা নিজেরাও জানে না কিভাবে বদলে যেতে চলেছে সম্পর্কের সমীকরণ, বদলে যেতে চলেছে প্রত্যেকের জীবন। আনিয়ার জীবনে যে সিদ্ধার্থ নামক ঝড় আসতে আর বেশি বাকি নেই। তবে প্রশ্নটা থেকেই যাবে, এটা ভালোবাসা নাকি কামনা? আরও কটা দিন কেটে গেছে। দুটো মানুষের মধ্যে বড্ড বেশি করে স্পষ্ট হয়ে উঠেছে মনের অনুভূতিগুলো। সিদ্ধার্থকে দেখলে এক রাশ লজ্জা এসে ঘিরে ধরে আনিয়ার। তবে এখন টুকটাক কথা বলে। বেশিটা সিদ্ধার্থই ওকে ঘাড় নেড়ে হ্যাঁ করে উত্তর দেয়। কলেজের অনুষ্ঠানের বাকি মাত্র 3টে দিন। আজ বড্ড তাড়াতাড়ি আনিয়াকে নিচে নেমে আসতে দেখে অবাক হলো তমালিকা। আনিয়া তো এত তাড়াতাড়ি নামে না নিচে। মেয়েটার চোখ মুখে আলাদাই একটা দীপ্তি খেলা করছে আজকাল। দেখেও যেন মন জুড়িয়ে যায়। কি ব্যাপার আনিয়া, আজ এত তাড়াতাড়ি? সিঁড়ি দিয়ে নামতে নামতে থমকে দাঁড়িয়ে পড়ল আনিয়া। ওর তো খেয়ালই নেই তমালিকার কথা। আজ একটা ফাইনাল রিহার্সাল হবে, তবে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো সিদ্ধার্থ একটা পারফরমেন্স করবে কলেজ প্রোগ্রামে। বহু কষ্টে কাল গাড়িতে আসার সময় রাজি করিয়েছে ও আর তমালিকা। তো জানতোই না এসবি এত ভালো গিটার বাজাতে পারে। সেই দিন রাত্রে ঘরের ব্যালকনিতে জানা অজানা অনুভূতিগুলোকে এক জায়গায় জড়ো করতে বড্ড ব্যস্ত হয়ে পড়েছিল আনিয়া। এই অনুভূতিগুলো যেমন ওকে আনন্দে ভরিয়ে দেয়, তেমনি ওরা বুক চাপা হাহাকার স্থলিত পাথরের ন্যায় এদিক ওদিকে ছড়িয়ে ছিটে পড়ে। তাই তো সারাদিনের বড্ড ভিড়ে হারিয়ে গিয়েছিল রাতের এই অন্ধকারকে বুকে জড়িয়ে নেয় ও। দিন শেষে কিছুটা সময় শুধুমাত্র নিজেকে দেয়। এমন এক মুহূর্তে একটা মিষ্টি গিটারের টুংটাং আওয়াজ কানে আসতেই সজাগ হলো আনিয়া। আওয়াজটা তো আসছে 3তলা স্টাডি রুমের ব্যালকনি থেকে। আর 3তলার স্টাডি রুমটা এসপি। তানিয়া শুনতে পেল এসপি স্যার গান গাইছে। বিস্ময়ে হতবাক আনিয়া। এই মানুষটা গানও গাইতে পারে? ভালো লাগাটা যেন দ্বিগুণ হারে বৃদ্ধি পেল। মুখের মধ্যে ফুটে উঠল একটা আলাদা হাসির রেখা। তখনই সেই মুহূর্তে আনিয়া ঠিক করে নিয়েছে সিদ্ধার্থের একটা পারফরমেন্স তো থাকবেই কলেজ ফেস্টে। কিন্তু এখন আন্টি কি বলবে ও? সেই আনন্দ সময় জ্ঞান ভুলে ও লাফাতে লাফাতে নিচে চলে এসছে। ইস, না না আনিয়া, থিঙ্ক। কি হলো, আজ বুঝি তোমার খিদে পেয়েছে?
নাকি আমি দেরি করলাম? মানে আন্টি, আমার না খিদে পেয়েছে আজ বড্ড। আর আমি ভাবলাম রোজ তো তুমি একা একা সব করো, আজ আমিও না হয় তোমাকে একটু হেল্প করি। আনিয়ার কথায় চোখ পাকালো তমালিকা। এই দুষ্টু, তোমাকে এখানে কি আমি কাজ করার জন্য এনেছি? এইটুকু কাজ আমি সামলে নিতে পারবো। একেই আমাকে সিদ্ধার্থ কোনো কাজ করতে দেয় না, তারপর তুমিও যদি যোগ দাও তাহলে আমি আবার ঠুটো জগন্নাথ হয়ে যাব। যাও খাবার টেবিলে বসো, আমার সব হয়ে গেছে, শুধু একটু অমলেটটা বাকি। আন্টি, আমি করি অমলেট, আই প্রমিস আন্টি, ওয়ার্ল্ডের বেস্ট অমলেট বানাবো। প্লিজ আন্টি, আমি করি। তমালিকা দেখতে পাচ্ছে আনিয়ার মধ্যে একটা আলাদাই উচ্ছ্বাস কাজ করছে। কি সুন্দর দেখতে লাগছে আজকে মেয়েটাকে, চোখে মুখে একটা আলাদাই দীপ্তি। কেন জানি না মেয়েটার মন ভাঙতে একদম ইচ্ছা করলো না তমালিকার। মৃদু হেসে বলে উঠল, ওকে। রান্নাঘরে যেন যুদ্ধ লেগেছে। জীবনে কোনো দিনও রান্নাঘরে পা দেয়নি আনিয়া। আজকাল ইউটিউব দেখে দু একটা রান্না শিখতে চেষ্টা করছে। শেষ পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে 3টে অমলেট এনে টেবিলের ওপর রাখলো। আন্টি, ওয়ার্ল্ডের বেস্ট অমলেট বানিয়েছি, খেয়ে বলো। বলতে বলতে ওরা চোখ গেল সামনের চেয়ারে ওপর বসে থাকা মানুষটার দিকে। দৃষ্টি স্থির হয়ে গেল ওর। শরীরের সব চঞ্চলতা যেন নিমেষেই দূর হয়ে গেল। এক স্নিগ্ধ বাতাস খেলে গেল ওর সমস্ত শরীর জুড়ে। আজ আনিয়া অমলেট বানিয়েছে। খেয়ে বলো সিদ্ধার্থ, তোমার স্টুডেন্ট কেমন বানিয়েছে? ক্লাস টেস্টে তো ফার্স্ট হয়েছিল। দেখা যাক এখানে তুমি কি নাম্বার দিচ্ছ। বলতে বলতে আনিয়ার হাত চেয়ারের উপর বসিয়ে দিল তমালিকা। ফোক গেঁথে অমলেটের একটা ছোট স্লাইস মুখে দিতেই থমকে গেল সিদ্ধার্থ। একবার চোখ তুলে আনিয়া আবার পরক্ষণে তমালিকার দিকে তাকালো। তমালিকাকে মাথা নেড়ে ইশারা করে আবার এক টুকরো অমলেট মুখে দিল। তমালিকাও সিদ্ধার্থের ইশারা বুঝে নিয়ে সামনে মনোনিবেশ করলো খাওয়ার দিকে। বহু কষ্টে অমলেটটা বানিয়েছে আনিয়া। এই ছোট্ট স্লাইস কেটে মুখে দিতেই গা গুলিয়ে উঠল ওর। ইহ, ওয়াক, ছি, এটা তো নুন পোড়া। সঙ্গে সঙ্গে ও দেখালো তমালিকা সিদ্ধার্থের দিকে। তমালিকা শেষ অমলেটের টুকরোটা মুখে দিল আর উঠে দাঁড়িয়ে সিদ্ধার্থ খাওয়া শেষ করে ওর অমলেটে নুন পোড়া মানে আন্টি আর আঙ্কেলও কই? ওরা তো কিছু বলল না। চোখ দুটো ছলছল করে উঠল আনিয়ার। আন্টি, কি হয়েছে আনিয়া? ছি, কি বাজে হয়েছে খেতে, নুন পোড়া। তোমরা কি করে খেলে অমলেটটা? তমালিকা কিছু বলতে যাবে তার আগেই একটা গমগমে গলার স্বর ভেসে এলো। যে পড়াশোনায় মন দেয় না তার ভাগ্যে এমন নুন পোড়া অমলেট রোজ। কই আমার, আর আমার ভাগ্যে তো এরকম অমলেট জোটেনি। সব পড়াশোনা না করে ফাঁকি দেওয়ার ফল। আমরা তো ওয়ার্ল্ডের বেস্ট অমলেট খেয়ে নিলাম, আর 5-এ বিপরীত দিক থেকে 5 দিয়ে দিলাম। যাই হোক তমা, তোমাদের কাছে আর 10 মিনিট আছে রেডি হয়ে, আমি একবারে উপর থেকে আসছি। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ালো না সিদ্ধার্থ। গট গট করে হেঁটে চলে গেল ওপারে। ওর যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল হতভম্ব আনিয়া। এটা কি হলো? কিছু হয়নি আনিয়া, হয়তো তোমার অমলেটে একটু বেশি নুন পড়েছে। তুমি বসে থাকো, আমি একটা অমলেট তোমাকে এনে দিচ্ছি। আরে, মাঝে মাঝে এরকম হয় না, তুমি অন্য খাবারগুলো শেষ করো। কোনো কথা বলল না আনিয়া আর। ওর মাথায় ঘুরপাক খাচ্ছে সিদ্ধার্থের বলা কথাগুলো। ও তো সব অমলেটেই একই রকম নুন দিয়েছে, তবে আর বিপরীত দিয়ে 5 মানে? খাটের ওপর ডাই জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে আনিয়া।
কালকের দিনটা এত ইম্পর্টেন্ট ওর কাছে, আর ওর কাছে একটাও ভালো জামা কাপড় পরার জন্য নেই। মুখটা কালো করে এলো আনিয়ার। এতদিন কোনো কিছু দরকার রে কত শত আবদার করত ও, কিন্তু এখন একটা বুকচাপা দীর্ঘশ্বাস নাসারন্ধ্র থেকে বেরিয়ে এলো। থাক, ওর কাছে যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো একটা পড়বে। আবার ভাঁজ করতে একটা হালকা হলুদ কুর্তি বের করে আনলো এই আধ কাপড়ের ওই থেকে। জামাটার উপর ফুল ফুল কাজ, বেশ সুন্দর দেখালো। গত বছর পুজোর সময় ওর মা দিয়েছিল ওকে, তবে জামাটা সামান্য ঢিলা হবে ওর গায়ে। যা হবে দেখা যাবে। জামা কাপড় সেইভাবেই গুছিয়ে ফেললো আনিয়া। ওর সাথে পরার জন্য একটা সাদা নীল রঙে পেন্সিল প্যান্ট আর ছোট মুক্ত দুটো ফুল বার করে টেবিলের উপর রাখলো, সাথে একটা চেনের ব্রেসলেট। মনটা ভালো নেই একদম। যখন থেকে শুনেছে এসবি পারফরমেন্স করবে না, কিছুই যেন ভালো লাগছে না। এবার সব কিছু সেরে শুতে যাওয়ার পালা। রাত প্রায় 10:30 বাজতে যায়, আর সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। কাল নাকি আন্টি একটা মিটিং আছে, আর এসবি মানে আঙ্কেলও যেন কোথায় বেরোলো ওই 9টার দিক করে, আবার ফিরেও এসেছে। ঘরের জানলা দিয়ে সেটা দেখেছে আনিয়া। শুতে গিয়েও এপাশ এপাশ করছে ও। চোখটা বন্ধ করলে কিছুতেই ঘুম আসছে না। অস্বস্তিতে বিছানায় উঠে বসলো আনিয়া। একটু জল টান ধরেছে। বেড সুইচটা জ্বালাতেই ঝলমল করে উঠল গোটা ঘর। রাত প্রায় 11:09। হাতে জলের খালি বোতলটা নিয়ে নিচে নেমে এলো আনিয়া। অন্ধকারে ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে রেখেছে। অ্যাকোয়াগার্ড থেকে জলটা ভরে পেছন ফিরতেই চমকে উঠল আনিয়া। একদম পিছিয়ে আসতে যেতেই পা দুটো পেঁচিয়ে গেল ওর। পেছন দিকে শরীরটা হেলে পড়ার আগে একটা বলিষ্ঠ হাত চেপে ধরল ওর মেদহীন কোমর। হাত থেকে পড়ে গেল বোতল আর ফোনটা। ফোনের ফ্ল্যাশটা নিভে গেল হাত লেগে। হাত পা কনকনিয়ে উঠল। একটা অজানা ভয় গ্রাস করল নিমেষেই। ভয়ে চিৎকার করার আগে একটা শক্ত হাত চেপে ধরল আনিয়ার মুখটা। চিৎকারের বদলে গো গো শব্দ ভেসে এলো। চোখ দুটো বন্ধ করে নিল ভয়েতে। চোখ বন্ধ করার আগেই যতটা পেরেছে দেখেছে একটা দীর্ঘ অবয়ব দাঁড়িয়ে আছে সামনে। থরথরিয়ে কেঁপেছে ওর গোটা শরীর। কিন্তু মিনিট এক সময় পেরোলে আনিয়া স্পষ্ট বুঝতে পারছে মানুষটার অস্তিত্ব। এ এক পরিচিত মানুষের অস্তিত্ব, যাকে হয়তো ও না চাইতেও বারংবার কল্পনা করে। ট্রাউজার আর টপটার মাঝে অল্প উন্মুক্ত পাতলা কোমরে ওপর স্পর্শ করে আছে শীতল পুরুষালী হাতটা। একটা ভারী শরীর মিশে গেছে ওর শরীরের সাথে। কোথাও এক টুকরো বায়ু চলাচলের জায়গাটুকুও নেই। আনিয়া অনুভব করতে পারছে ওর মুখের ওপর এসে ঝাপটা মাছের তপ্ত নিঃশ্বাস। সমগ্র শরীর যেন শীতল হয়ে এলো। হৃদযন্ত্রের ক্রিয়া বড়ই অগোছালো, এলোমেলো। মনে হলো এখনই বোধহয় জ্ঞান হারাবে ও। দাঁড়িয়ে থাকার মতো কোনো শক্তি পাচ্ছে না আনিয়া। হঠাৎ করে ওর মনে হলো তপ্ত শ্বাসটা ওর মুখের মধ্যে ঘরফেরা করছে। দুই তরফেই নির্জন নীরবতা বিরাজমান। স্পষ্ট শুনতে পাচ্ছে আনিয়া সামনের মানুষটার হৃদযন্ত্রের অস্বাভাবিক ক্রিয়াকৌশল। পুরুষটির শরীর ও শরীরের ওপর জোরপূর্বক তার অধিকার দখল করেনি। চেষ্টা করলে ও পারে দূরে ঠেলে সরিয়ে দিতে, কিন্তু পুরুষালী গন্ধটা ওর সমস্ত চিন্তা ভাবনা ক্ষমতা হারিয়ে দিয়েছে যেন। ওর ভালো লাগছে এই সান্নিধ্য। দুজনেই যেন ঘোরের মধ্যে চলে গেল। এই তীব্র জটিল আলো আঁধারিতে আনিয়ার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। আনিয়ার মনে হলো ওর আর মানুষটার মধ্যে দূরত্ব বড্ড কমে এসেছে। ওর মুখের উপর থেকে হাতটা সরে গেলেও আনিয়ার মুখ দিয়ে একটা শব্দও বের হলো না। ও অনুভব করতে পারছে ওর ঠোঁটের খুব কাছাকাছি ঠোঁটের অস্তিত্ব। কিন্তু হঠাৎ করে আনিয়ার মনে হলো কোমরের ওপর আর সেই বলিষ্ঠ হাতের স্পর্শ নেই।
নিজেকে কেমন পাগল প্রায় লাগলো। ছট করে চোখটা খুলতেই আবছা আলো চোখে পড়ল দীর্ঘ মানুষটাকে, এবং সংমিশ্রিত অনুভূতি কাজ করছে ওর মধ্যে। মিনিট পাঁচেক অপেক্ষা, তারপরে নীরবতার অবসান ঘটল। মানুষটা আবারও এগিয়ে এলো আনিয়ার দিকে। এক দৃষ্টিতে চেয়ে আছে আনিয়া। একটা লম্বা শ্বাস বাতাসে টেনে নিল। হাত থেকে পড়ে যাওয়া ফোন আর বোতলটা তুলে ওর সামনে ধরল সিদ্ধার্থ। ঠিক তখনই আবারও ফোনের ফ্ল্যাশটা জ্বলে উঠল। ফ্ল্যাশ লাইটে তীব্র সাদা আলোয় আলোকিত হয়েছে চারপাশটা। দু চোখ জোড়া একে অপরের মিলিত হলো। গভীর দৃষ্টিতে তাকানো সিদ্ধার্থ আনিয়ার দিকে। এই দৃষ্টির অর্থ কি আনিয়া জানে? নাও এগুলো, গমগমে গলায় বলে উঠল সিদ্ধার্থ। আনিয়া উত্তর দিল না। চুপচাপ ফোন আর বোতলটা হাতে নিয়ে এক সেকেন্ডও দাঁড়ালো না। দৌড়ে দিল সিঁড়ির দিকে। কিন্তু দুটো পা ওঠার পরই ওকে থামতে হলো। আনিয়া, চলবে।